এই নিহিন, তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকলে বল, গিয়ে মেরে হাত পা গুড়া গুড়া করে দিয়ে আসি। আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ দেয়, কত বড় হারামি। আমার কথা শুনে নিহিন আপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। নিহিন আপু বলছি, কারণ সে আমার বয়সে বড় 2 বছরের। তাও আবার আমার এক দূর সম্পর্কের চাচাতো বোন, মানে বড় আপু। আমার কথাগুলো শোনার পর সে এভাবে তাকিয়ে থাকবে আমি জানি, কারণ প্রথমত আমি তাকে নাম ধরে ডেকেছি, দ্বিতীয়ত তাকে আপু বলিনি, তৃতীয়ত তাকে আমি ইনডিরেক্টলি প্রপোজ করেছি। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছি, কিন্তু সে চোখ বড় বড় করে বলল, নিলয়, তুই কিন্তু সেরকম মার খাবি। আর একবার যদি আমাকে নাম ধরে ডাকিস। ওই হনুমান, তোর বয়সে কত বড় আমি জানিস? আর তুই কি না নাম ধরে ডাকিস? আর তার উপর আমার সাথে কি সব কথা বলিস? দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলতে হবে। আমার কি দোষ বলো হে বালিকা? তোমার বিরহে বিলীন হয়ে যাচ্ছি হে বালিকা। তুমি কি জানো না, বড় আপুদের প্রেমে পড়ার জন্য যদি কোনো ক্লাস থাকে, সেই ক্লাসের প্রথম স্টুডেন্ট আমি। কি কি বললি তুই? এই সাইকেল রাখ। কেন? তোকে রাখতে বলছি, ডাক। ধুম করে ব্রেক চাপলাম সাইকেলে। সাথে সাথেই আমার কপাল ওর মাথায় গিয়ে লাগলো। নিহিন চিৎকার দিয়ে ঝাড়ি দেয়, সাইকেল থেকে নেমে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, আমার কান টেনে ধরে বলে, ওই হনুমান, জানিস আমি তোর কয় বছরের বড়? হুম, 2 বছরের। আমাকে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা লাগে না, বেয়াদব ছেলে? কানের নিচে দুইটা দিলে ঠিক হয়ে যাবে, বুঝলি? এহ, কাঞ্চারো, তুমি জানো না ভালোবাসা বয়স মানে না? চুপ শয়তান, আমাকে একদম জ্ঞান দিতে আসবি না। আন্টিকে বলে তোর ভূত নামার ব্যবস্থা করছি। কোনো লাভ নেই। ভালো যখন বাঁচছি, তখন আমার আম্মুর ছেলের বউ তোমাকে আমি বানাবই, বুঝলে, ভবিষ্যৎ বউ। কথা বলবি না একদম, ফাজিল ছেলে কোথাকার। নিহিন আপু, আরে ধুর, আপু টাপু কে বলছে, নিহিন বলেই ডাকবো। তো নিহিন রাগ দেখিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমি ওর পিছনে সাইকেল চালাচ্ছি। আরে হেঁটে হেঁটে কই যাও? জাহান নামে। তাহলে তুমি একাই যাও, আমার সময় নেই। দূর হ। হুট, বউকে রেখে কেউ যায়? চলে এসো বউ। নিলয়, তুই যদি আর একবার আমাকে বউ বলছিস, তোকে কিন্তু ময়দা চটকায় যেভাবে, ওইভাবে চটকে রুটি বানাবো। নিহিনের চিৎকার শুনে কান মাথা যেন চাবিহীন লক হয়ে গেছে। আমি ভয়ে আর কিছুই বললাম না, তবে এবার আমার সাইকেলের পিছনে এসে চুপচাপ বসলো। যাক বাবা, রাগ দেখালেও সাইকেলে তো উঠছে, দুজনে যাচ্ছি। আসলে নিহিন আপু আর আমি প্রতিদিন বিকেল হলে সাইকেল নিয়ে ঘুরতে বের হই। একদিন ও চালাবে, আর একদিন আমি চালাবো। নিহিনের আব্বু আর আমার আব্বু দুজনে বন্ধু, আর পাশেই বাড়ি। তাই নিহিন আপু যখন ঘুরতে বের হয়, আমাকে সাথে নেবেই, কারণ ওর কাছে আমি সেই এখনো ছোট্ট বাচ্চা আছি। কিন্তু নিহিনের সাথে ঘোরাঘুরি, আড্ডা, ফাজলামো, শয়তানি করতে করতে কখন যে হুদাই ক্রাশ খেয়ে ভালোবেসে ফেললাম, তা আমি নিজেও জানি না। অবশ্য ভালোবাসার পিছনে আরো একটি কারণ আছে। সেটা হলো, নিহিন আপুকে ওর ভার্সিটির মাঠে বৃষ্টির দিনে ওর বন্ধুরা সহ বৃষ্টিতে ভিজছিল। সেদিন ওর কালো চুল, হাতে কয়েক গেছি চুড়ি, হাত মেলে ভেজা, বন্ধুদের সাথে কাদা মাখামাখি, সব মিলিয়ে যেন মনে হচ্ছিল সৌন্দর্যের গ্রিস নগরীর অ্যাঞ্জেল। সেখান থেকেই ভালোবেসে ফেললাম। এই চলে এসেছি, থাম, নামবো। ইস, এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো, কত ভালো হতো। রাগ তোর ভালো, যা দূর হ। কেন বউ? আবার খ্যাত। নিহিন রাগ দেখিয়ে চলে গেল। আমি তা দেখে হাঁটছি। রাগলে তাকে বেশ লাগে। যখন রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে, তখন মনে হয় আলতো করে ওর গাল দুইটা টেনে দেই, কিন্তু সাহস হয়নি কখনো। রাগটা যখন বিস্ফোরিত হতে শুরু করে, তখন তা কথা বলায় দেয়। অন্য সবার সাথে কত না হেসে কথা বলে, আর আমার বেলাতে শুধু ঝাড়ি। কেন যে বড় আপু আমার ভালোবাসা হয়ে দাঁড়ালো। এই, তোর বন্ধুদের কাছে আমাকে নিয়ে কি বলেছিস? ছাদে বসে বাদাম খাচ্ছি, তখনই নিহিন এসে কথাটি বলল। আমি বোকার মতো চেয়ে আছি, ওর মুখে ঠোঁটের ওই তিলটাকে ভালো করে দেখছি। ইস, তাকাতে কেমন যেন লজ্জা করছে। এ নিলয়, তোর বন্ধুদের কাছে কি বলেছিস আমাকে নিয়ে? কই কিছু না তো। মিথ্যা কথা একদম বলবি না, মেরে না তোকে লবণ লাগাবো হারামি। কি হয়েছে গো জানু?
তোর জানুর গোষ্ঠী কিলাই। তুই তোর বন্ধুদের বলে বেরিয়েছিস যে আমি তোর বউ হই। কথাটি শুনে ওর দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালাম। কি সব বন্ধু আমার! বলেছিলাম নিহিন যেন না জানে, কিন্তু জেনেই গেছে। ধ্যাত, মনে হচ্ছে এবার মায়ের নিশ্চিত খেতে হবে। আমি আমতা আমতা করে বললাম, মানে কি সব বলছো? কি সব বলছি? রিহাম তোর বন্ধু না? তো আজ আমাকে দেখে কে বললো জানিস? কি বলেছে? প্রপোজ করেছে? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমার বুকে প্রপোজ করার সাহস হয় ওর কি করে? নিলয়, তোকে আর কত বলবো, বউ বলবি না? আর তোর বন্ধুদের বলেছিস আমি তোর বউ? রিহাম আজ আমাকে ভার্সিটি থেকে আসার সময় ভাবি বলে ডেকেছে। আমি নাকি তোর বউ? দিয়েছি গালে চড় একটা। নিহিনের কথা শুনে দুহাত পিছিয়ে গিয়ে গালে হাত দিয়ে দাঁড়ালাম। ভয়ে ওর দিকে তাকাতে পারছি না। কি ডেঞ্জারাস মেয়ে রে ভাই! ভাবি বলেছে বলে চর মারতে হবে? তাহলে বউ বললে যে কি হবে? যদিও আমি বউ বলেছি, কিন্তু হাতের কাছে নেই এখন। আমি ভয়ে দৌড়ে বাড়ির মধ্যে চলে আসলাম। পরের দিন বিকেলে বাড়ির সামনের ফাঁকা গলিতে ক্রিকেট খেলছি। তখনই নিহিন আসলো। আমি ওকে দেখে দৌড় মারতে যাব, তখনই ও আমায় ডাক দিল। আমি আস্তে আস্তে ওর দিকে গেলাম। গালে দুইটা হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমার কাছুমাছু দেখে নিহিন হাসছে। আমি ওর হাসির দিকে চেয়ে আছি এক দৃষ্টিতে। ওর হাসির মেয়াদে পড়ে গেলাম নতুন ভাবে। তবে ফাজলামোটা আবার করতে ইচ্ছে করছে, কিন্তু এখন চুপ করে আছি। কি করছিস? কি আর করব, ব্যাটার বল হাতে লুডো খেলি। শয়তান কোথাকার! চল আমার সাথে। আমাকে টানতে টানতে গলি থেকে রাস্তার সামনে নিয়ে আসলো। আমি ওর দিকে চুপ হয়ে তাকিয়ে আছি। আমি আজ প্রথমবার ওর সাথে চুপ হয়ে আছি। আমার দিকে তাকিয়ে নিহিন বলল, চল ঘুরতে যাব। ওকে, সাইকেল আনি, দাঁড়া। সাইকেল লাগবে না। তাহলে রিক্সাটা কি? রিক্সাতেও ঘুরবো না। আজ আমরা পায়ে হেঁটে দুজন ঘুরবো। বাবা, আমার সিনিয়র রাগী রিনা খান টাইপ বউটা বেশ রোমান্টিক হয়ে গেছে দেখছি। ওই কি বললি? আবার ফাজলামো? মনে মনে বললাম, নিহিন, এটা ফাইজলামো না, সত্যি আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা থেকেই তোমার সাথে এভাবে কথা বলি। মাঝে মাঝে ইচ্ছা করে তোমার ওই চুল খুলে দেই। যখন তোমার এলোমেলো চুল প্রকৃতির বাধাহীন বাতাসে তোমার মুখে এসে পড়ে, তখন আমার খুব রাগ হয়। মনে মনে বলি, ইস, উপরওয়ালা যদি আমাকে একটু সময়ের জন্য তোমার এলোমেলো চুল বানিয়ে দিত। ওই কি ভাবছিস? যাবি নাকি এখানে দাঁড়িয়ে মানুষ কুনবি? নিহিন আমার হাত ধরে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমি একবার ওর হাত ধরার দিকে তাকিয়ে আছি, আর একবার ওর মুখের দিকে তাকিয়ে আছি। নিহিন বক বক করে যাচ্ছে, কিন্তু আজ আমার কানে কোনো কথাই ঢুকছে না। যখন মহল্লার মোড়ে আসলাম, তখনই চায়ের দোকান থেকে কয়েকটি ছেলে আমাদের দিকে তাকিয়ে আছে। তাকানোটাই স্বাভাবিক, কারণ নিহিনকে পছন্দ করে না এমন ছেলে এলাকাতে নেই। তবে একটা ছেলে বেশ মনোযোগ দিয়ে দেখছে। তখনই নিহিন আমার একদম পাশে জাপটে এসে হাঁটতে লাগলো। আজ আমি প্রথমবার ওর দিকে তাকিয়ে এতটা অবাক হচ্ছি। ওর মাথা ঠিক আছে তো? নিহিন আপু, কি করছো এসব? সবার সামনে অবশ্য আপু বলি, না হলে শাস্তি দিবে। চুপ থাকতো। কিন্তু কেন, কি হয়েছে তোমার? কিছু না, চুপচাপ সামনে হেঁটে চল। আমি আর কোনো কথা বললাম না। একটু সময় পর খেয়াল করলাম দুইটা ছেলে আমাদের পিছনে পিছনে সাইকেল চালিয়ে আসছে। আমি নিহিনকে থামালাম। সে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো? অনেকক্ষণ তো হাঁটলাম, এবার রিক্সায় উঠি। না, আজ হেঁটে যাব। আমি আর হাঁটতে পারবো না। আমি মেয়ে হয়ে হাঁটতে পারছি, আর তুই ছেলে হয়ে বলছিস আর পারবি না? না, আমি আর পারবো না। ওকে চল, রিক্সায় উঠি। দুজনে রিক্সাতে করে যাচ্ছি। নিহিন আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছে শক্ত করে। ছেলে দুজন জোরে সাইকেল চালিয়ে আমাদের সামনে গেল। নিহিন মুচকি হাসছে, আমিও মুচকি হাসলাম। নিহিন আপুকে প্রতিদিন বিকেলে ঘুরতে নিয়ে যেতাম। রোজ ওর বাড়ির সামনে ঘুরঘুর করতাম। ছাদে উঠে ওকে রোজ দেখতাম। ওর সাথে চোখাচোখি হলে মাথা নিচু করে নিতাম। রোজ সকালে রাতে মেসেজ দিয়ে খোঁজ নিতাম। এভাবে সময়গুলো পার হয়ে যাচ্ছিল। দিনে দিনে আপুর প্রতি আমি আরো উইক হয়ে পড়ি। ওকে চুরি করে দেখার জন্য বকা খেয়েছি অনেক। আপুর সাথে এখন কেমন জানি কথা বলতে জড়তা আসে। আগের মতো আর ফাজলামো করতে পারি না। আপুকে দেখলেই কেমন যেন বুকে কাঁপুনি দিয়ে ওঠে। নিহিন আপু। ওরে বাবা, আজ একা আপু বলে ডাকলি?
আশেপাশে তো কেউ নেই। না মানে আসলে তোমাকে একটা কথা বলতে যাচ্ছি। অনুমতিও নিচ্ছিস? যাক, এতদিনে তোর উন্নতি হলো। কথাটি শুনে ফাজলে মুড়মুড় চলে যাচ্ছে। আমি শয়তান মার্কা হাসি দিয়ে বললাম, ভেবে দেখলাম আমার বন্ধুদের ভাবি হলে তোমাকে বেশ মানাবে। কি বললি? ও বোঝনি? বললাম যে আমার বউ হলে কিন্তু তোমাকে বেশ মানাবে। নিলয়, আবার শুরু করলি তো ফাজলামু? ফাজলামো না নিহিন, তোমাকে আমি সত্যি ভালোবাসি, আর বিয়ে যদি করি তবে তোমাকেই করব। দেখো নিহিন, আমি সবার মতো রোমান্টিক করে প্রপোজ করতে পারবো না, তবে এটাই বলছি যে লং জার্নিতে তোমার পাশে বসে কাঁধে মাথা রাখার জন্য হলেও তোমাকে চাই। সাইকেল চালাতে তোমাকে আমার সাইকেলের সামনে বসিয়ে তোমার এলোমেলো চুল আমার মুখে এসে পড়ার জন্য হলেও তোমাকে চাই। তোমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরার জন্য হলেও তোমাকে চাই। প্রতি শুক্রবার রাত 12টায় দুজনে শুয়ে শুয়ে কানে হেডফোন গুঁজে ভূত এফএম শোনার জন্য হলেও তোমাকে চাই। রোজ আমার শোবার সময় তোমাকে কোলবালিশ বানানোর জন্য হলেও তোমাকে চাই। তুমি কি জানো তোমার চোখের অগভীর সমুদ্রে ডুব দিয়েছে আমার রাতের ঘুম? বিকেলে ছাদে দাঁড়িয়ে নিহিনকে এসে আমার মনের জমে থাকা কথাগুলো বলেই দিলাম। আর থাকতেই পারছিলাম না এভাবে একতরফা ভালোবেসে। আমার কথাগুলো শুনে নিহিন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার দুই গালে কষে দুটো চর বসিয়ে দিল। কিছুই মনে করলাম না, মারছে তো কাছেরই মানুষ। কিন্তু এরপর যা বলল আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ও বলল, তোকে নিয়ে আমি এসব ভাবি নাই কোনোদিন। তাহলে সেদিন ঘোরাঘুরি, রোজ তোমাকে দেখলে মুচকি হাসতে, সেসব কি ছিল? ও, ওসব আসলে সেদিন দুটো ছেলে আমাদের পিছনে ঘুরছিল, দেখেছিলে না? যে চালাচ্ছিল ওর নাম সৈকত। আমাকে একদিন এসে বলেছিল, তুমি সুন্দর, তোমাকে সবাই ভালোবাসতে চাইবে। কিন্তু এই সৈকত তোমার দিকে ফিরেও তাকাবে না। বুঝি না পাড়ার সব ছেলেগুলো কেন তোমাকে ভালোবাসে, তোমাকে এই সৈকত ভালোবাসবে না, বুঝেছো? এমন কথা শুনে আমি চমকে যাই, সৈকতের দিকে তাকিয়ে থাকি। এরপর ওকে দেখানোর জন্য তোর সাথে কয়েকদিন ঘুরেছিলাম, যাতে ও কিছু জেলাস ফিল করে, ব্যাস, আর কিছু না। ও হ্যাঁ, সৈকতও এখন আমাকে ভালোবাসে, বুঝেছিস? তুমি ভালো না বাসলেও আমি বাসবো। দেখ নিলয়, পাগলামির একটা সীমা আছে। তোর এই বয়সটা পাগলামির না, সমাজ মানবেও না। আমি তোমাকে নিয়ে নতুন সমাজ গড়ব। সমাজ কেন? আমি এসব মানি না। কেন? কেন আবার? তোকে আমার অসহ্য লাগে। আর আর আবার কি? আমার সাথে কখনোই যেন তুই কথা বলবি না, দেখা করবি না। কথাটি বলে ও চলে গেল। আমি রুমে এসে দরজা বন্ধ করে কাঁদলাম। সারাটা সময় রুম থেকে বের হলাম না। নিহিন ওনার চতুর্থ বর্ষ আর আমি দ্বিতীয়, তাই বলি কি ভালোবাসা যায় না? কিন্তু কি করব, সব তো শেষ হয়ে গেল। 6 দিন পর আমি 6 দিন পর বাড়ির বাইরে আসলাম। 6 দিনের মধ্যে নিহিন একবারও আসেনি আমার সামনে বা আমার বাড়িতে। এভাবে আর থাকা যাচ্ছে না। সোজা বাড়িতে ঢুকলাম। আম্মুকে বললাম, আম্মু আমি এখানে থাকবো না। মানে? আমি ঢাকাতে থেকে পড়বো না। সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা যেখানে খুশি আমাকে পাঠিয়ে দাও। আমি আর এখানে থেকে পড়বো না। কিন্তু কেন? বললাম তো, ভালো লাগছে না। ওকে, চিটাগাঙে যা, ওখানে তোর খালুর বাড়ি, ওখান থেকে পড় যা। পরদিনই সব কাজ কমপ্লিট করে চিটাগাঙে চলে যাচ্ছে। নিজেকে অনেক বোঝালাম যে হবে না, তাকে ভালোবাসাটা বোকামি ছাড়া আর কিছুই না। সমস্ত কন্টাক্ট বন্ধ করে কেবল নতুন সিম দিয়ে আম্মু আর আব্বুর সাথে কথা বলি। এভাবে কেটে যায় একটা বছর। একটা বছরে মাত্র হাতে গোনা কয়েকদিন বাড়িতে গিয়েছি, কিন্তু নিহিনের দিকে ফিরেও তাকাইনি। যদিও সে আমাদের বাড়িতে আসতো। একদিন রুমে শুয়ে আছি, তখনই আম্মুর ফোন আসে। ধরতেই আম্মু বলে, নিলয়, বাড়িতে আসবি কবে? কেন আম্মু? নিহিনের বিয়ে ঠিক করেছি, আয় তুই। নিহিনের বিয়ে? কথাটি বলেই চুপ হয়ে গেলাম। চোখের কোণ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে যেতে লাগলো। আমি নিজেকে সামলিয়ে বললাম, তো আমার কেন যেতে হবে? মানে কি? তুই আসবি না কেন? তোর আসতেই হবে, কালই আসবি। আম্মুর জোরাজুরিতে আসতে হলো বাড়িতে। দুই বাড়ি বেশ ভালো মতোই সাজানো হয়েছে। হবে হয়তো নিহিনের ভালোবাসার মানুষের সাথে বিয়ে। আকাশে আজ অনেক তারা, তাই না? হুম। কিন্তু চাঁদ ছাড়া
তারাদের সুন্দর দেখায় না। হুম। আবার চাঁদ আর তারা রাতের অপেক্ষাতেই থাকে। হুম। কি হুম হুম শুরু করেছিস? ছাদ থেকে ফেলে দিব শয়তান কোথাকার। আমি এবার চমকে উঠি। সন্ধ্যার সময় বাড়িতে আসছিলাম, আম্মুর সাথে কথা বলে ছাদে চলে আসি। ছাদের এক পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আসি। তখনই কোনো এক মেয়েলি কণ্ঠ শুনতে পাই। এতটাই ধ্যানমগ্ন ছিলাম আকাশ দেখায় যে কে এসে কথা বলছে বুঝতে পারিনি। ঝাড়ি শুনে পিছনে তাকাতেই দেখি নীন দাঁড়িয়ে আছে, সাদা কালো ড্রেস পরে। আপনি এখানে? কেন আবার? কে আসবে? না মানে, আপনি এখানে আমার সাথে কথা বলছেন? চুপ। আমাকে আপনি করে কথা বলছিস কেন? আপনি তো আমার বড়, আর আম্মু শিখিয়েছে বড়দের সম্মান করে কথা বলতে। আরে, আসছে আমার সম্মানীয় ব্যক্তি। দুজনেই চুপ হয়ে গেলাম। আমি বেশ অবাক হচ্ছি, নিহিন আমার সাথে এসে কথা বলছে। হয়তো বিয়ের পর চলে যাবে, তাই আমি ছাদ থেকে চলে আসব। তখনই নিহিন বলল, নিলয়, তোকে একটা প্রশ্ন করি। হুম। আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোর খারাপ লাগছে না? হাসছিস কেন? আমার কেন কষ্ট হবে? তুই আমাকে ভালোবাসিস তাই। কিছুই বললাম না। এই একটা জায়গাতেই আমার দুর্বলতা। আর মানুষগুলো এতটাই নিষ্ঠুর হয় যে অন্য মানুষের দুর্বলতা জানে, তবে সে কষ্ট দিতে থাকবে, তার দুর্বলতার সুযোগও নেবে। আমি হেসে হেসে বললাম, কংগ্রেস আপনার বিয়ের জন্য। আর হ্যাঁ, আপনি বলা অবধি কিন্তু আমি আপনার সাথে একদিনও কথা বলিনি। সেদিনের পর থেকে আপনি এখন নিজে থেকেই কথা বলেছেন। আর হ্যাঁ, ভালোবাসি কিনা জানি না, তবে সেদিন থেকে ঝুলে শূন্যের কাঁটাতারে দিকভ্রান্ত বিভ্রান্ত আমি মিথ্যে মরিচি গায়ে তোমাকে খুঁজছি, কিন্তু আজও দেখা মেলেনি। কথাগুলো বলে আর দাঁড়াতে ইচ্ছে করছে না ওর সামনে। রাগটা বেড়ে যাচ্ছে খুব। রাগ বাড়াটাই স্বাভাবিক, কারণ যাকে আপনি ভালোবাসবেন সে ফিরিয়ে দেওয়ার পরও যদি সে জানতে চায় তাকে ভালোবাসি কিনা, রাগ তো হবেই। এক পা বাড়াতেই নিহিন বলল, আমার কার সাথে বিয়ে হচ্ছে জানিস? জানার প্রয়োজন বোধ করি না, তবে একটা কথা জানি, পৃথিবীর যোগ্যতম মানুষটি সুন্দরীর বক্ষে মাথা রেখে ঘুমানোর অধিকার রাখে, বাকিরা খরচের খাতায়। খুব কথা শিখেছিস দেখছি। তোকে যেটা প্রশ্ন করলাম উত্তর দে। আমাকে ভালোবাসিস? জানি না। কথাটি বলে ছাদের দরজার কাছে আসতেই নিহিন চিল্লিয়ে দাঁড়াতে বলল। আমি ঘুরে ওর দিকে ফিরলাম, সোজা তার কাছে চলে গেলাম। আমার দিকে তাকিয়ে আছে অপলক। কোথায় যাচ্ছিস? ঠাস করে জোরে একটা চড় দিলাম ওর গালে। ও হাত বোলাতে লাগলো। আমি চিৎকার করে বলে উঠি, হ্যাঁ, তোকেই ভালোবাসি। তোর বিয়ের ব্যাপারটা মানতে পারছি না। তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা সেদিনই মৃত্যু হয়েছিল, যেদিন বাস্তবতার নিচে আবেগটা চাপা পড়েছিল। অনেক বেশি অবহেলিত হয়ে গেছি আমি, তাই এখন আর এসব বলে কি হবে। খুব হবে, কারণ তোর সাথেই আমার বিয়ে হচ্ছে। কথাটা শোনা মাত্রই আমি হা হয়ে গেলাম। আমার নিজের কানও যেন আজ বেইমানি করছে। কিভাবে সম্ভব? মজা করছেন আপু, তাই না? মজা কেন করব? ডায়েরিটা বাসায় ফেলে চলে গিয়েছিলি কেন? সেদিন বাড়ি থেকে যাওয়ার সময় ভুলে হয়তো ডায়েরিটা ফেলে গিয়েছিলাম, কিন্তু এটা তো কেবল আমি জানি। সেদিন তোর আম্মু ডায়েরি পড়ে আমার আর তোর ব্যাপারে সব জানে। আমার আম্মুর সাথে কথা বলে তোর সাথে আমার বিয়ের ব্যবস্থা করে। কথাগুলো শুনে সব রাগ যেন কোথায় চলে গেল, কিন্তু অভিমানটা আমার মনের ঘরে এসে ধুলো হয়ে জমে আছে। তাই বললাম, ও চিন্তা করবেন না, এ বিয়ে হবে না, আমি ভেঙে দিব। মানে, বিয়ে কি তোকে ভাঙতে বলেছি? না বললেও আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না। সেদিন ওসব রাগে বলেছিলাম, তুই ছোট তো তাই। ও তাই? কিন্তু সমাজ মেনে নিবে না। আমাদের তো সমাজ নিয়ে বাঁচতে হবে, তাই না? তোর সমাজের কুষ্টি কিলাই। কেন এখন সব মেনে নিচ্ছেন কেন? পরিবার থেকে সম্মতি দিয়েছে তাই? আচ্ছা, একটা কথা বলুন তো, যখন কোনো ছেলে বেকার থাকে তখন মেয়ের পরিবার সেই ছেলের সাথে মেয়ের রিলেশন রাখতে দেয় না। আবার সেই ছেলে যদি কদিন পর চাকরি পেয়ে ওই মেয়েকেই বিয়ে করতে যায়, তাহলে পরিবার কি বলবে? জানি না, আমি ওসব জানতেও চাই না, কারণ আমি তোকে ভালোবাসি। কথাটি শোনার পর আমি হাবার মতো চুপ হয়ে গেলাম। এবার কি বলবো খুঁজে পাচ্ছি না, কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম ওর দিকে। সে বলল, যখন তুই চলে গিয়েছিলি সেদিন খুব খুশি হয়েছিলাম, কিন্তু 1 মাস যাওয়ার পর নিজেকে তোর কথা ভাবা থেকে আটকাতে পারিনি।
কারণে অকারণে শুধু তোর কথা মনে পড়তো আমার। নিজেকে বাস্তবতার সমাজ দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু শেষে বুঝতে পারি ভালোবাসা আর বাস্তবতা এক না। তোকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু সব ভেবে বলা হয়ে ওঠেনি। তোর যদি মনে হয় পরিবার মেনে নিয়েছে বলে আমি তোকে ভালোবাসি, তবে যা, বিয়েটা ক্যান্সেল কর। আর এরপর আমার অন্য কোথাও বিয়ে হলে তুই যেন আমার বিয়েতে আসবি না। কথাগুলো বলে নিহিন কাঁদতে কাঁদতে চলে গেল। আমি এখন কি করব বুঝতে পারছি না। তবে কেন জানি না নিজেকে কেমন অন্যরকম মনে হচ্ছে। হয়তো নিহিনকে পাচ্ছি বলে, বা হয়তো আমার ভালোবাসাটা সার্থক বলে, কি জানি। তবে নিহিনকে বিয়ে করতেই হচ্ছে। কেমন যেন সব ম্যাজিকের মতো হয়ে গেল। যাক, ওপরওয়ালা যা করে তা ভালোর জন্যই করে। হয়তো জাদুর মতো সব ঘটে যায়। ছাদে দাঁড়িয়ে এসব ভাবছি। নিহিন কখন যে আমার সামনে আসলো টেরই পাইনি। শুধু আমার পাশে এসে আমার ডান হাতের আঙ্গুলের ওপর ওর বাম হাতের আঙ্গুল খেলা করতে লাগলো। আমি মুচকি হাসছি। সে সামনের দিকে তাকিয়ে হয়তো ভাবছে অবশেষে শয়তান হনুমানের কথাই ঠিক হলো, নিহিন আমার বউ হচ্ছে। আমার সব বন্ধুরা বলে বিয়ে মানে প্যারা, তবে এটা যখন ফরজ কাজ তখন সব নরনারীকেই করতে হবে। অনেক মেয়ে দেখার পর একটা মেয়েকে আমাদের পরিবারের সবাই পছন্দ করে। আমারও মেয়েটাকে পছন্দ হয়, কিন্তু মেয়েটা ছিল পরিবারের ছোট মেয়ে। আমার বন্ধু রিমন বলে, বন্ধু, পরিবারের ছোট মেয়ে কিন্তু দজ্জাল টাইপের হয়। কস কি বন্ধু, তাহলে কি বিয়ে করতাম না নাকি? বন্ধু, পরিবারের ছোট মেয়েরা একটু ঝগড়া করলেও তাদের মন ভালো ও কিউট হয় তারা। বুঝলাম, তুই কি বলিস এখন? হ্যাঁ, বিয়ে কর। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়েটা করে নেই। সবার যখন জেরিনকে পছন্দ হয়, তারপর হয়ে গেল আমার আর জেরিনের বিয়ে। জেরিন সবাইকে অল্প দিনে আপন করে নিছে। সত্যি, মেয়েটা সবার সাথেই মিশতে পারে। জেরিনকে আমার পরিবারে সবাই ভালোবাসে, তার সব আবদার রাখে। কারণ জেরিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে কোরআন পড়ে। জেরিন আর আমার বিয়ের পর 5 মাস খুব শান্তিতে আমি জীবনযাপন করি, কোনো প্যারা নেই। একদিন আমি শখ করে পুঁটি মাছ কিনছি অনেকগুলো। সেদিন কিনে এক ছোট ভাইয়ের হাতে দিয়ে বলি আমাদের ঘরে দিতে। সেদিন আমি রাতেও অনেক দেরি করে আসি বাসায়। তখন থেকে শুরু হয় বউয়ের প্যারা। বাসায় যখন ফিরে আসি তখন আমি জেরিনকে বলি, জেরিন, দরজা খুলো। না, আজকে তুমি বাইরে থাকবা। কি আজব, বাইরে থাকবো কেন? তুমি দেরি করে বাসায় আসছো কেন? জিরোমণি, দরজা খোলো প্লিজ। আমার নাম জিরো না, আমার নাম জেরিন। আচ্ছা জেরিন, দরজা খোলো না। আগে বলো, আর কোনোদিন দেরি করে আসবে নাকি? আচ্ছা ঠিক আছে, আর দেরি করে আসবো না। কখনো পুঁটি মাছ কিনবা নাকি? পুঁটি মাছ আবার কি করেছে তোমাকে? এত কথা বলতে পারবো না, বলছি আর কখনো কিনবা নাকি? আচ্ছা ঠিক আছে, আর কিনবো না। অবশেষে জেরিন দরজা খুলে দেয়। কিন্তু না, আমি একটু দেরি করে বাসায় আসলে সে প্রায় এমন করে, যা আমার কাছে অসহ্য লাগে। কিছু বললে বলে, তুমি তো আমাকে স্মরণী রাতে কথা দিছো যে আমার ওপর কখনো রাগ করবা না। সেদিনে কথা দিয়ে আজ আমি বইয়ের প্যারায় আছি। আমার পরিবারের মেম্বারদের বললেও লাভ হবে না, কারণ জেরিন সবার সাথে ভালো, যা প্যারা আমাকেই দিতেছে। এভাবে চলতেছে আমার জীবন। আমি মনে করি জেরিন আমাকে মনে প্রাণে ভালোবাসে না, কিন্তু না। একদিন সকালে আমি কাজের জন্য বাইরে যাই, হঠাৎ শুরু হলো বৃষ্টি। জেরিন আমাকে ফোন দিয়ে বলে, এই তুমি কোথায়? বৃষ্টি হচ্ছে, তাই দোকানে বসে আছি। আমি তো বলছি যাওয়ার সময় ছাতা নিয়ে যেতে, এখন বৃষ্টির দিন, যখন তখন বৃষ্টি আসতে পারে। সমস্যা নেই, আমি ভিজে ভিজে চলে আসবো, একসাথে দুপুরে ভাত খাবো। একদম বৃষ্টিতে ভিজবা না, পরে আবার জ্বর সর্দি কাশি হবে। তুমি অপেক্ষা করো, আমি ছাতা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমি মনে মনে চিন্তা করি যে বউ সারাদিন প্যারার মধ্যে রাখে, একটু দেরি হলে দরজা বন্ধ করে রাখে, সে নাকি আমার জন্য ছাতা পাঠানোর ব্যবস্থা করবে। কিন্তু না, ঠিকই তো, ছাতা নিয়ে আসতেছে ছোট ভাই সজীব। সজীব আমার কাছাকাছি এসে বলে, ভাইয়া, তোমার বউ না একটা হিটলার। হা হা হা, কেন রে, কি হয়েছে? দেখতেছো না, এই বৃষ্টির মধ্যে আমাকে তোমার জন্য ছাতা নিয়ে আসতে হলো। আমি না করছি, তখন ভাবি বলে আমি যদি ছাতা না নিয়ে আসি, ভাবি নাকি আর কথা বলবে না আমার সাথে। তোর ভাবি এমনই রে, চল বাড়িতে চল। হ্যাঁ ভাইয়া, তোমাকে অনেক ভালোবাসে। ঠিক বলছো ছোট ভাই। চলো বাড়িতে চলো, দেরি হলে ভাবি আবার দরজা বন্ধ করে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছিস রে, চল তাড়াতাড়ি বাড়িতে।
রাস্তা দিয়ে আসার সময় মনে মনে চিন্তা করলাম, জেরিন সত্যি আমাকে মন থেকে ভালোবাসে, তাই সে এমন করে। সেদিন থেকে জেরিনের প্যারাগুলো আমার কাছে প্যারা মনে হয় না, মনে হয় সব কুমিল্লার রসমালাই, সব জেরিনের ভালোবাসা যা আমি প্যারা মনে করি। তবে এখন সে প্যারাগুলো আমি সব ভালোবাসা মনে করি। কাল্পনিক গল্প এটা, তবে জেরিনের মতো বউ সবসময় তার স্বামীর প্রতি খেয়াল রাখে। তারা এমন করে তার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ও যত্ন করে, যেন কোনো কারণে তার প্রিয় স্বামী অসুস্থ না হয়। একটা কথা বলি, সেটা হলো প্রেমিকার ভালোবাসা পাওয়া অনেক কঠিন, কিন্তু বউয়ের ভালোবাসা পাওয়া খুবই সহজ। জেরিনের মতো বউদের ভালোবাসায় প্যারা মনে হলেও সেগুলো হলো নিখুঁত ভালোবাসা, যার মাঝে কোনো ফরমালিন নেই। শাহিনের সাথে ডিভোর্স হওয়ার আজ 6 মাস পর শাহিন আমাকে ফোন দিল। খুব অবাক হয়ে গেলাম। ডিভোর্স হওয়ার 6 মাস পর আজ মানুষটা কি মনে করে আবার আমাকে ফোন দিল। কিন্তু একটু আনন্দিত হলাম, এই ভেবে যে অনেকদিন পর আবার মানুষের সাথে একটু কথা বলতে পারবো। আচমকা হয়ে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশ থেকে আওয়াজ আসলো। কেমন আছো? কথাটি শুনে চোখ দুটো কেন জানি ঝাপসা হয়ে গেল। হৃদয়ের মাঝে সেই পুরনো স্মৃতিগুলো আবার উকি মারতে লাগলো। ভালোবেসে মানুষটাকে বিয়ে করেছিলাম, কিন্তু কেন জানি বিয়ের পর 1 বছর যেতে না যেতেই মানুষটা বদলে গেল। আমার সাথে খারাপ আচরণ করতে লাগলো, সামান্য ব্যাপার নিয়ে দিন রাত ঝগড়া করতে লাগলো। আমার সবকিছুই তার অপছন্দের তালিকার মাঝে স্থান পেল। দিন রাত শুধু একটা কথাই বলতে লাগলো, আমি ডিভোর্স চাই। কথাটি এক একবারে বুকের মাঝখানে গিয়ে লাগতো। যে মানুষটা একটা সময় আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আর আজ সেই মানুষটাই আমার কাছে ডিভোর্স চাচ্ছে। আমাকে সে এতটাই ভালোবাসতো যে আমার সামান্য খুশিতে তার পৃথিবীটা আলোকিত হয়ে যেত, আর আমার চোখের সামান্য পানিতে তার পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। অথচ সেই মানুষটাই কিনা আজকে আমাকে কাঁদাচ্ছে। তবুও সমস্ত ভাবনা, রাগ, অভিমানকে উপেক্ষা করে মানুষটার সাথে মানিয়ে নিয়ে আরো 6টা মাস সংসার করলাম। কিন্তু তারপর আর পারলাম না, কেননা এক হাতে যেমন কখনো তালি বাজে না, ঠিক তেমনি জোর করে ও সংসার করা যায় না। ওর অনাদর আর অবহেলা দিন দিন ক্রমশ বাড়তেই থাকে। অবশেষে একদিন খুব বাজে বাজে ঝগড়া করে অতঃপর আমাকে বলে, দয়া করে আমাকে মুক্তি দাও। সেদিন কেন জানি মনে হলো মানুষটার হৃদয়ের মাঝে আমার জন্য আর ভালোবাসা নেই, এই হৃদয়টায় অন্য কাউকে স্থান দিয়েছে। কিন্তু কেন জানি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এই মানুষটা একদিন আমাকে বলেছিল, জ্যোতি, আমার শরীরটা হয়তো আমার কাছে আছে, কিন্তু আমার হৃদয়টা শুধু তোমার জন্য। আর আজ সেই মানুষটাই আমাকে বলে তাকে মুক্তি দিতে। ডিভোর্স পেপারে সই করতে গিয়ে কেন জানি বারবার হাতটা কাঁপছিল, অস্ত্রগুলো অনায়াসে গড়িয়ে পড়ল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষটা এক নিমিষেই সই করে দিল। অবাক হয়ে গেলাম, সময়ের সাথে সাথে মানুষ কতটা বদলে যায়, নাকি সময়ের সাথে সাথে মানুষগুলোকে আমরা একটু বেশি চিনে ফেলি। চলে আসলাম বাবার বাড়ি মানুষটাকে মুক্ত করে দিয়ে। কিন্তু আজ 6 মাস পর আবার কি মনে করে ফোন দিল? কি ব্যাপার, আমার সাথে কি তোমার কথা বলতে ইচ্ছে করছে না? না, তেমন কিছু না। আসলে অনেকদিন পর ফোন দিলে তো, তাই খুব অবাক হলাম। তা কি মনে করে ফোন দিয়েছো? আসলে আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, একটু আমার সাথে দেখা করতে আসবা? মানুষগুলো যেন এক নিমিষেই আমার মনের সমস্ত রাগ অভিমানকে দূরে সরিয়ে আবার সেই পুরনো ভালোবাসাকে জাগ্রত করে। কেন জানি মানুষটাকে না বলতে পারলাম না। কিছুক্ষণ ভেবে বললাম, আসবো, কিন্তু কোথায়? ইসলামিয়া হসপিটালের 3 তলার 6 নং কেবিনে। বিস্ময় হয়ে গেলাম, হসপিটালে কেন? তাহলে মানুষটার কি কিছু হয়েছে? হসপিটালে কেন? এলেই দেখতে পারবে। আর হ্যাঁ, একদম লেট করবে না, তোমার তো আবার স্বভাব সব সময় লেট করা। কথাটা বলেই মানুষটা ফোনটা কেটে দিল। আর আমার পরাণে তখন আনন্দের শিহরণ জাগলো। যাক, তাহলে শাহিন আমাকে এখনো ভালোবাসে। তাই তো আমার সব থেকে বাজে স্বভাবটার কথা ওর মনে আছে। এই স্বভাবটার জন্য আমি যে প্রতিদিন ওর হাতে কত বকা শুনতাম তা বলে শেষ করা যাবে না। ও শুধু বকাই না, ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার প্রত্যেক জন্মদিনে ও শুধু আমাকে ঘড়ি গিফট করত, একটু সময় প্রতি যত্নবান হতে। কিন্তু কেন জানি আমি আমার এই স্বভাবটাকে পরিবর্তন করতে পারতাম না। কিন্তু আজকে লেট করা যাবে না। খুব তাড়াহুড়োর সহিতে ওর পছন্দের নীল শাড়িটি পরলাম, চোখে একটু কাজল দিলাম,
ঠোঁটটাকে রক্তজবা করে অতপর খোপায় একগুচ্ছ ফুল লাগালাম। শাহিন সবসময় আমার এই সাজটাকে খুব পছন্দ করত, তাই আজ আবার ওর পছন্দ মতো সাজলাম। ও খুব পায়েস পছন্দ করে, তাই ডিভোর্স হওয়ার পর ও প্রতিদিন আমি নিজ হাতে পায়েস রান্না করে রেখে দিতাম, এই ভেবে যে কোনো এক প্রয়োজনে হয়তো মানুষটি একদিন আমার নিকটে আসবে আর আমি তার পছন্দের খাবারটা তাকে দিয়ে বানিয়ে তার মুখে একটু মলিন মাখা হাসি দেখব। প্রতিদিনকার মতো আজও পায়েস রান্না করেছিলাম। অতপর পায়েসটাকে নিয়ে খুব দ্রুততার সাথে ঘর থেকে বের হয়ে গেলাম। ঘড়ির কাঁটার সাথে পা মিলিয়ে আজ চলতে থাকলাম। একটা সিএনজিতে উঠলাম। ঘড়ির কাঁটাটা আজ মনে হচ্ছে একটু তাড়াতাড়ি ঘুরছে, কিন্তু আমার পথ চলাটা যেন শেষ হচ্ছে না। হঠাৎ করে রাস্তায় জ্যামে আটকে গেলাম। না, আজ লেট হব না। সিএনজি থেকে নেমে হাঁটতে লাগলাম। অবশেষে হসপিটালে পৌঁছালাম। 3 তলার 6 নং কেবিনের দিকে অগ্রসর হতে লাগলাম, কিন্তু যতই এগোচ্ছি ততই ভয় যেন আমাকে আঁকড়ে ধরছে, এই ভেবে যে ওর কিছু হলো না তো। অবশেষে কেবিনে গিয়ে পৌঁছালাম, কিন্তু কেবিনে গিয়ে দেখলাম আমার শাশুড়ি একপাশে বসে কান্না করছে, আর ফারহান অর্থাৎ আমার দেবর আমাদেরকে তাকিয়ে কান্না করে দিয়েছে, কিন্তু শাহিনকে কোথাও দেখতে পেলাম না। হঠাৎ ওরে কেবিনের দিকে নজর পড়তেই দেখি শাহিন ঘুমিয়ে আছে, একটা নিষ্পাপ শিশুর মতো। কিছু বুঝে ওঠার আগেই ফারহান আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়ের লেখা শেষ চিঠি। বিস্মিত হয়ে চিঠিটা খুললাম, দেখলাম তাতে লেখা আছে, আমি জানি আজকেও তুমি লেট করবে। তোমার লেট করার স্বভাবটা আর আমি বদলাতে পারলাম না, কিন্তু কি জানো, কিছু ক্ষেত্রে সামান্যটুকু লেট তোমার জীবনে সবকিছু কেড়ে নিতে পারে। তাই দয়া করে একটু সময়ের প্রতি খেয়াল রেখো। ভালোবেসে তোমায় আমি বিয়ে করেছিলাম, খুব ইচ্ছে ছিল তোমার হাত ধরে মৃত্যু অবধি পথ চলার, কিন্তু তা হয়ে উঠলো না। কেননা বিয়ের 6 মাস পর আমি জানতে পারলাম আমার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে। সেদিন ইচ্ছে করছিল এসে তোমাকে সত্যি কথাটা বলে দেই, কিন্তু কিন্তু তোমায় এত বেশি ভালোবেসেছি যে খুব স্বার্থপর হয়ে গেলাম। আর তাই তো আমার কষ্টের ভাগ তোমাকে দিতে পারলাম না, কারণ আমি জানতাম তুমি ভেঙে পড়বে। তোমার আমার প্রতি যাতে ঘৃণা জন্মে, তাই তো তোমার সাথে খারাপ আচরণ করতে শুরু করলাম। তোমার নতুন জীবন কামনা করেছি, তাই তো তোমার কাছ থেকে ডিভোর্স চেয়েছি। আর তোমায় এত বেশি ভালোবেসেছি যে আমার ইচ্ছে ছিল মৃত্যুর আগে তোমার মুখটা দেখে যেন মরতে পারি, কিন্তু তার হয়ে উঠলো না। তুমি না আমাকে সবসময় বলতে আমি বদলে গেছি। আসলে কি জানো, মানুষ কখনোই বদলায় না, শুধু সময় এবং বাস্তবতার সাথে সাথে মানুষের বদলে যাওয়ার অভিনয় করে। নতুন করে জীবনটাকে শুরু করো। আর নিশ্চয়ই আজ তোমার জন্মদিন, এই জিনিসটা তুমি ভুলে গেছো। এটাও তোমার একটা বাজে স্বভাব। আমি তো আর তোমার সাথে থাকবো না, তাহলে এসব বাজে স্বভাব কে শুধরে দিবে বলো তো? তাই নিজেকে একটু কেয়ার করো। তোমার জন্মদিনের গিফটটা আমার মাথার পাশে টেবিলে রাখা আছে, একটু কষ্ট করে নিয়ে নিও। ভালো থাকিস পাগলি। ইতি, তোর পাগল। চিঠিটা পড়ে মনে হলো কেউ একজন যেন আমার বুকের মাঝখানে একটা তীর মেরে দিল। শাহিনের মুখের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। তারপর ওর মাথার পাশে টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সেখানে একটা বক্স রাখা। বক্সটা হাতে নিয়ে খুলে দেখলাম সেই পুরনো গিফটটা, ঘড়ি। বাইরে তখন আকাশ কাঁদছিল, আর গিফটটা দেখে আমার মনের আকাশেও বৃষ্টি দেখা দিল, আর বারবার সুদূরের থেকে সেই আওয়াজটা যেন আমার কানে ভেসে আসলো। ভালো থাকিস পাগলি। ইতি, তোর পাগল। আবিদ ভার্সিটি পড়ুয়া একজন মেধাবী ছাত্র, মাস্টার্স দিচ্ছে। আজ আবিদের মধ্যে খুবই খারাপ, তাই রাতে কিছু নেশাজাতীয় দ্রব্য নিয়ে ছাদে এসে পান করতে করতে ঘুমিয়ে পড়ল। ভোরবেলায় সূর্যের আলো পড়ায় খুব ভোরেই ঘুম ভেঙে গেল। উঠে 1 পা 2 পা সামনে দিতেই অবাক হয়ে গেল। একটা মেয়ে ছাদের এক পাশে এলোমেলো অবস্থায় শুয়ে আছে। আবিদ নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না, ছাদে মেয়ে আসলো কিভাবে। আবিদ ভাবলো হয়তো নেশার ঘোরটা এখনো যায়নি, তাই টাঙ্কির পানি দিয়ে ভালো মতো মুখ ধুয়ে নিল সে। কিন্তু না, যা দেখছে তা সত্যই। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মারধর করে রেখে গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? গেট তো রাত 12টার পর বন্ধ থাকে। তবে তবে কি তার আগেই? আবিদ সামনে গিয়ে মেয়েটাকে ডাক দিল, কিন্তু সাড়া পেল না কোনো। আবিদ পানি নিয়ে মেয়েটির মুখের উপর ছেড়ে দিল। মুখের উপর পানি পড়ায় মেয়েটি আস্তে আস্তে নড়চড় করতে শুরু করলো। এক পর্যায়ে ছোট করে চোখ দুটো খুলল সে। বাঁচান আমাকে এই শয়তানটার হাত থেকে। আবিদ ভেবা জায়গায় খেয়ে গেল। অতঃপর আবিদ এখন তার বোন
দুলাভাই বাড়িওয়ালার সামনে অপরাধীর মতো বসে আছে। বাড়ির চতুর্থ তলায় আবিদ তার বোন ও দুলাভাইয়ের সাথে থাকে। সে অজ্ঞাত মেয়েটির কথা অনুযায়ী আবিদ গভীর রাতে তাকে হাত পা মুখ বেঁধে তুলে নিয়ে আসে, প্রচুর মারধর ও নির্যাতন করে। আবিদ অত্যন্ত নেশাগ্রস্ত ছিল। মেয়েটির কথা বিশ্বাসযোগ্য, কারণ ছাদে নেশার দ্রব্য সামগ্রী পাওয়া গেছে এবং আবিদের শরীর থেকেও নেশার গন্ধ পাওয়া গিয়েছিল। সবকিছু শুনে আবিদের বোন কান্না করতে করতে বেহুশ হওয়ার উপক্রম। তার ভাই এমন একটি কাজ করতে পারে? বাড়িওয়ালা পুলিশে খবর দিতে চাইল, কিন্তু আবিদের দুলাভাই ব্যাপারটা নিজেদের মধ্যে মিটমাট করে সিদ্ধান্ত নিল যে আবিদ মেয়েটিকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেবে। মেয়েটির সাথে কথা বলে জানতে পারলো মেয়েটির নাম মৌ এবং সে এতিম। গ্রাম থেকে শহরে এসেছে চাকরির খোঁজে। মেয়েটির অভিভাবকের দায়িত্ব নিল বাড়িওয়ালা। অতঃপর বিয়ে হয়ে গেল। যাবতীয় খরচ বাড়িওয়ালা ও দুলাভাই দিয়েছে। দেখো আবিদ, যা হবার হয়েছে, ভুলটা সংশোধন করার সুযোগ পেয়েছো, যা সবাই পায় না। আর মনে রেখো, তোমারও একটা বোন আছে, সুতরাং মৌকে কষ্ট দিও না। আবিদ রুমে ঢোকার পর মৌ এসে পা ধরে সালাম করতে লাগলো, কিন্তু আবিদ সরে গেল। আপনি কি আমাকে মেনে নিতে পারেননি? একটু সময় তো লাগবেই। কেন লাগবে? আমি মেয়ে হয়ে সব মেনে নিতে পারলাম, আর আপনি পারছেন না? আমার লাইফটা মুহূর্তে পরিবর্তন হয়ে গেল, আর আমি এটা সহজেই মেনে নিব? তো আমার লাইফটা পরিবর্তন হয়নি? প্লিজ আস্তে কথা বলুন, বাহিরে আপু দুলাভাই আছে। তাতে আমার কি? আমি আমার সম্মান, মর্যাদা ও অধিকার চাই, ব্যাস। অদ্ভুত মেয়ে তো আপনি। এখনো ভালো মতো চিনলেনই বা কি? আমি যা চাই তা পেয়েই শান্ত হই। প্লিজ আপনি ঘুমান। আর আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করবেন? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আগামীকালই আপনার সকল বন্ধু বান্ধবদের সাথে আমার পরিচয় করিয়ে দিবেন। গুড নাইট। মৌ শুয়ে পড়ল। আবিদের মনের মধ্যে থাকা একটা প্রশ্নের সমাধান হয়ে গেছে। তা হলো এই মেয়ে গ্রামের বোকা টাইপের মেয়ে নয়, বাকিদের থেকে ভিন্ন কিংবা গ্রামের মেয়েই না। কিছু একটা রহস্য তো আছেই। সকালে মৌয়ের ডাকে আবিদের ঘুম ভাঙলো। এই যে ওঠো, এত ঘুমানো ভালো না, শরীরের জন্য ক্ষতিকর। আবিদের চোখ কপালে। আপনি থেকে তুমি, তা আবার অনুমতি ছাড়াই? আবিদ উঠে পড়ল। মৌ পাক ঘুরে এলো। আরে তুমি এখানে কেন? তুমি গিয়ে টিভি দেখো, আমি নাস্তা নিয়ে আসছি। একটু সাহায্য তো করতেই পারি। আসলে আমি খুব লজ্জিত, আমার ভাই এমন একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। অতীত বাদ দেয়াই ভালো। উনি তো এখন আমার স্বামী। ওনার ভুলের কথা বললে আমারই খারাপ লাগে। তুমি অনেক মহান। আপনাদের থেকে নয়। আপনারা যদি মেনে না নিতে পারেন, তবে মৃত্যু ছাড়া উপায় থাকতো না। বাদ দাও এসব, চলো নাস্তা সার্ভ করি। আবিদ ভার্সিটিতে যাওয়ার জন্য, দুলাভাই অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে এলো নাস্তার টেবিলে। আবিদ, মৌকেও তোর সাথে নিয়ে যা, সবার সাথে পরিচয় করিয়ে দিস। আবিদ বুঝলো যে কথাটা মৌ বলেছে। আবিদ তার বোনকে না করে না, তাই নাস্তা শেষে মৌকে নিয়ে বেরিয়ে রিকশায় উঠল। সময় মতো ভার্সিটিতে চলে এলো। বন্ধুরা অনেকেই জানে যে আবিদ হঠাৎ বিয়ে করেছে, কিন্তু আসল ঘটনাটা ইয়াসিন ব্যতীত আর কেউই জানে না। সবাই খুব ভালো মতোই মৌয়ের সাথে কথা বলল। ঘন্টাখানেক পর তারা বাসায় ফিরে এলো। মৌয়ের জন্য কিছু কেনাকাটা করা উচিত, তাই না? না না, আমার তেমন কিছুই লাগবে না। তুমি বললেই হলো, আমরা বুঝি না। আবিদ, এনে টাকা, কেনাকাটা করে আয়। বাধ্য হয়ে আবিদ মৌকে নিয়ে কেনাকাটা করতে বের হলো। তুমি কিছু কিনবে না? না। চলো না, ফুচকা খাই। আচ্ছা। এই, তোমার মধ্যে কোনো অনুভূতি নেই? না, নেই। ইরিটেটিং। কিছু বললে? কই কিছু না তো। অতঃপর ফুচকা খেয়ে কেনাকাটা করে বাসায় ফিরল। এক সকালে মৌ কাপড় শুকানোর জন্য ছাদে গেছে, তখন আবিদ তার বোনের কাছে এলো। এদিকে আয়, কিছু কথা আছে। বল। দেখ, বিশ্বাস কর, আমি সেদিন কোনো উল্টাপাল্টা কাজ করিনি। দেখ, অতীত ভুলে যা। আপু, বিলিভ মি, আমি সেদিন নেশা করেছি ঠিক, তবে ছাদে এসে। কিন্তু ময়ের কথা অনুযায়ী আমি তাকে বাইরে থেকে তুলে এনেছি। আবিদের বোন একটা থাপড় মেরে বলল,
একদম চুপ। ওরকম একটা জঘন্য কাজ করার আগে একবারও কি চিন্তা আসেনি তোর ঘরেও একটা বোন আছে? যা হবার হয়েছে, বউকে আপন করে ভুলের প্রায়শ্চিত্ত কর। আবিদ চুপচাপ বসে রইল। আবিদ 100% শিওর যে সেদিন সে নেশা ছাদে বসে করেছিল, কিন্তু মৌ বলেছিল তাকে বাহির থেকে ধরে নিয়ে আসা হয়েছিল। এখানে আবিদের একটা সন্দেহ সৃষ্টি হয়েছিল, যা এতদিন পর তার বোরকে জানালো। কারণ তখনই জানালে বিশ্বাসই করতো না, যদিও এখনো করেনি। তবুও আশা ছিল যে সময়ের সাথে সাথে রাগটা কমবে, যুক্তি বোঝার চেষ্টা করবে। এদিকে মৌ নিজের অধিকার জোরপূর্বক আদায় করে নিতে লাগলো, আবিদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে লাগলো। কোনো একটা কথা না শুনলেই আপু, তাই বাধ্য হয়ে আবিদ মৌয়ের কথা মতো চলে। তবে এতদিনে আবিদ একটা জিনিস বুঝেছে, যে মৌ বড্ড জেদি মেয়ে, যা চায় তা যে কোনো ভাবে আদায় করে নেয়। কিছু মাস পর আবিদ একটা জব পেল। আবিদ অফিসের কাজে ব্যস্ত, তখনই মৌয়ের ফোন। বলো। কখন ফিরবে? এই তো কিছুক্ষণ পর। দেখে শুনে এসো। আচ্ছা। লাভ ইউ। আচ্ছা, রাখি। তুমিও লাভ ইউ বলো। লাভ ইউ। টুট টুট টুট। এভাবেই মৌ তার ইচ্ছেগুলো আদায় করে নেয়। মৌ সবসময় আবিদের খোঁজ খবর রাখে। আবিদের ভাবভঙ্গি দেখে মৌ বুঝতে পারলো যে আবিদও তাকে ভালোবাসতে শুরু করেছে। আজ আবিদের সেই ক্লোজ বন্ধু ইয়াসিনের জন্মদিন। আবিদ মৌয়ের বিয়ের আসল ঘটনা বন্ধু মহলের মধ্যে ইয়াসিনই জানে। আবিদ মৌকে নিয়ে অনুষ্ঠানে এলো। ঘন্টাখানেক থাকার পর আবিদ মৌকে নিয়ে চলে এলো। ইয়াসিনের কথাটা আবিদের মাথায় নতুন কিছু সৃষ্টি করলো। আসলেই তো মৌ বিয়েটা অত্যন্ত স্বাভাবিকভাবে মেনে নিয়েছিল। আর মৌকে দেখে কখনোই মনে হয়নি যে সে আবিদকে একটুও ঘৃণা করে। কিন্তু মৌয়ের কথা অনুযায়ী তার সাথে যা হয়েছিল তাতে যে কোনো মেয়ে শুরুতে হলেও ঘৃণা করত। তবে আবিদের মাথা ঘুরে যায় এসব কথা ভাবলে। মৌ পাশের বাসার এক মহিলার সাথে কেনাকাটা করতে গিয়েছে। আজ আবিদ হঠাৎ করেই বিকালে চলে এলো। মৌ কোথায় আপু? শপিং এ গেছে। একটা কথা বলি, ঠান্ডা মাথায় চিন্তা করিস, ঠিক আছে? বল। মৌয়ের বাড়ি কোথায়? কোন গ্রামে জানো, কিন্তু কেন? আচ্ছা, ওর মুখ থেকে কখনো গ্রাম্য ভাষা শুনেছিস? হঠাৎ এইসব বলার মানে কি? হয়তো তোর কাছে কোনো মানে নেই, কিন্তু এটাই আমার জীবনের সবচেয়ে বড় রহস্য। কিসের রহস্য? মৌকে, এই রহস্য। দেখো, মেয়েটা এতিম, গ্রামে বাবা মা কেউই নেই, এখন আমরাই ওর সব। দেখ, আমি মৌকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার জীবনে মৌয়ের আগমন একটা রহস্য আছে। কিসের এত রহস্য? শোন আপু, আমি সেই রাতে ছাদে বসে নেশা করেছি, কিন্তু মৌ বলেছিল আমি তাকে বাইরে থেকেই ধরে এনেছিলাম। এখানেই সব রহস্য। তুই নেশাগ্রস্ত ছিলি, তাই সব মনে নেই। না আপু, নেশার আগে সবকিছুই ঠিকঠাক মনে আছে। আমি নেশা ছাদে এসেই করেছি। আর তুই মৌয়ের ব্যবহার লক্ষ্য করেছিস? হ্যাঁ, ওর ব্যবহারে খারাপ কিছু নেই, একদম ভালো মেয়ে। এখানেই আর একটা রহস্য, ওর কথাবার্তা চালচলন একটা শিক্ষিত মেয়ের মতো, কিন্তু ও বলছে যে ও গ্রামের এতিম মেয়ে, পড়ালেখা করেনি, এমনকি নিজের গ্রামের নামটাও জানে না। আর আমি যতটুকু বুঝেছি, মৌ অত্যন্ত জেদি মেয়ে, যা চায় তা যে কোনো প্রকারেই হোক অর্জন করে শান্ত হয়। আবিদের বোন এবার একটু চিন্তা করতে লাগলো। আসলে তো মৌয়ের ব্যবহার দেখে কেউ বলতেই পারবে না যে মৌ অশিক্ষিত। তখনই কলিং বেল বেজে উঠলো। দরজা করে দেখলো মৌ এসেছে। আরে, তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে? আজ কাজ নেই তাই। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। আচ্ছা। অতঃপর আবিদ তার বোনের সাথে মিলে একটা প্ল্যান করলো। প্ল্যান অনুযায়ী এক দুপুরে আবিদের বোন কাজের নাম দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো। ঘরে শুধুমাত্র মৌ। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখলো একজন লোক এসেছে। জি। এটা কি আবিদ সাহেবের বাসা? জি, কিন্তু উনি বাসায় নেই, অফিসে। আমি ইউসিবি ব্যাংক থেকে এসেছি ওনার কিছু তথ্য ভেরিফাই করার জন্য। আপনি অপেক্ষা করুন, আমি ওকে জিজ্ঞেস করে আসি। জি, অবশ্যই। মৌ আবিদকে ফোন করলো। ইউসিবি ব্যাংক থেকে একজন লোক এসেছে, কি যেন ভেরিফাই করবে। আপুকে বলো। ঘরে নেই। আচ্ছা, তুমি ওনাকে একটু বসাও, আমি আপুকে কল দিয়ে দিচ্ছি। আচ্ছা। মৌ এসে লোকটাকে বসতে বলল।
আবিদ সাহেব ব্যাংক থেকে লোন নিয়েছেন, তাই নমিনির স্বাক্ষর লাগবে। কোথায় দিতে হবে? আপনি আপনি কে? আমি ওর স্ত্রী। তো সিগনেচারটা আপনি করে দিন। জি, কোথায় করতে হবে? লোকটা মৌয়ের দিকে কিছু কাগজ বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, এখানে একটা, এখানে আর একটা। মৌ কিছুক্ষণ কাগজের দিকে তাকিয়ে রইল, তারপর কাগজটা লোকটার মুখে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে উঠলো। পাশের বাসার মহিলা পুরুষ চলে এলো, কিন্তু কিছু বলার আগে আবিদের বোন এসে বলল। আবিদের বোন এসে বাকিদের চলে যেতে বলল। কি হয়েছে মৌ? না জানার ভান করিয়েন না। কি হয়েছে বলো তো? লোকটার হাতে ডিভোর্স পেপার, আর সেখানে আবিদের সাইন কিভাবে? এটা আপনাদের প্ল্যান, তাই না? তুমি কিভাবে বুঝলে যে ওটা ডিভোর্স পেপার? আমি লয়ার স্টুডেন্ট, তাই আমি জানি। তুমি তো বলেছিলে তুমি পড়ালেখা করনি। মানে ধরা যেহেতু খেয়ে গেছো, সুতরাং সব বলে দাও। কি সব বলবো? কে তুমি? কি হয়েছিল সেই রাতে? এতদিনের সংসারে তুমি আমাকে একটু ভালোবাসোনি? ভালোবাসি, তবে রহস্যটা জানতে চাই। তোমার কোনো ভয় নেই, তুমি সত্য বলতে পারো। তোমার সংসারের গ্যারান্টি আমি নিচ্ছি। আমি আবিদকে প্রথম দেখেছিলাম হসপিটালে। রোড অ্যাক্সিডেন্ট হওয়ায় কিছু মানুষের জন্য আবিদ দৌড়াদৌড়ি করছিল। সেই মানুষগুলোর জন্য আবিদের বেদনা দেখেই আবিদের প্রেমে পড়েছিলাম। কিন্তু আমার মতো এতিমকে কেউ মেনে নেয় না। কিন্তু মন থেকে আবিদকে ভুলতে পারছিলাম না, তাই আমি আদিবকে ফলো করতে লাগলাম। ওর পুরো বায়োডাটা বের করলাম। জানলাম যে আদিবের আপন বলতে আপনারাই। তারপর একদিন এক বন্ধুর মাধ্যমে জানলাম আদিব কিছু নেশাদ্রব্য কিনেছে। সেদিন সারাদিন আমি আদিবকে ফলো করেছি। আদিবকে মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকতে দেখে আমি শিওর ছিলাম আদিব মদের বোতল নিয়ে বাসায় যাবে না, তাই চুপচাপ কিছু করছিলাম। দেখলাম আদিব ছাদে এসে মদ খাচ্ছে। তখনই বাকিটা প্ল্যান করেছিলাম। কথাগুলো শোনার পর আবিদ ঘর থেকে বেরিয়ে পড়লো। মৌ আবিদের হাত পা ধরলো, তবুও আবিদ থামলো না, চলে গেল। মৌও পিছু পিছু যেতে চাইলো, কিন্তু আবিদের বোন ধরে ফেললো। চিন্তা করো না, ও আবার ফিরে আসবে। সবই তো এখানে। আমি আদিবকে ছাড়া বাঁচবো না। আহা, কান্না থামাও, কিছু হবে না। দুপুর পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে সন্ধ্যা, তবুও আবিদের কোনো খবর নেই। ফোনটাও অফ। মৌ কেঁদে কেঁদে অস্থির। যখনই কলিং বেল বেজে ওঠে, মৌ দৌড়ে গিয়ে খুলে, কিন্তু বরাবরই নিরাশ হয়। রাত বাজে 9টা। কলিং বেলটা বেজে উঠলো। মৌ দৌড়ে গিয়ে দরজা খুললো, দেখলো আবিদের দুলাভাই এসেছে। মৌ হতাশ হয়ে চলে আসতে লাগলো। তখনই আবিদের কণ্ঠ শুনলো। মৌ ঘুরে দেখলো আবিদ এসেছে। আবিদের কাছে যেতেই লাগলো, কিন্তু আবিদ মৌকে এড়িয়ে চলে গেল। মৌ ডিনার দিল। আবিদ চুপচাপ ডিনার করতে লাগলো। আর একটু ভাত দিই, তরকারিতেই। আবিদ রুমে গিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর মৌ রুমে এসে দেখলো আবিদ ঘুমিয়ে পড়েছে, তাই মৌ ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর আবিদের ডাকে উঠে পড়লো সে। ঘুম কাতর করার মৌ বলল, কিছু লাগবে? বারান্দায় আসো, কিছু কথা আছে। দেখো, আমি আজীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো। তুমি শুধু আমাকে একটু ভালোবাসা দিও। যদি একটু না দেই? তবুও পড়ে থাকবো। যদি পুরো ভালোবাসা দেই তাহলে? কথাটা বলেই আবিদ মৌয়ের দিকে তাকালো। দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। এই, একদম কাঁদবে না। তুমি আমাকে মেনে নিয়েছো? এমন ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না। তুমি আমাকে কতটা ভালোবাসো তা আমি বুঝে গেছি। এই ভালোবাসা উপেক্ষা করলে আজীবন পস্তাতে হবে। মৌ কেঁদে উঠলো। আবিদ মৌকে বাহু বন্দি করে বলল, এই পাগলি, কাঁদো না, তাহলে ভাববো আমি তোমাকে কষ্ট দিয়েছি। মৌ চোখের পানি মুছে বলল, আজ আমি অনেক খুশি। আমিও, কারণ আমি জানতে পেরেছি আমাকে একজন তার জীবনের থেকে বেশি ভালোবাসে। আর শোনো, তোমার স্থান পায়ে নয়, আমার হৃদ মাঝারে। মৌয়ের চোখ দিয়ে অঝোরে বেগে পানি পড়তে লাগলো। আবিদ মৌকে শক্ত করে জড়িয়ে রেখেছে। দুজন মিলে চাঁদ দেখছে। আজ তাদের কাছে মনে হচ্ছে চাঁদ তাদের জন্যই হাসতেছে। দুজনে দুজনে একটা নতুন পথে পা বাড়িয়েছে। সিগারেট ধরিয়ে দোকানের বেঞ্চিতে বসে গেলাম। সময় কাটানোর জন্য বুদ্ধিটা খারাপ না। কেউ কেউ চা খেয়ে সময় কাটায়, আমার চায়ের নেশা না থাকায় এটা দিয়েই কাজ চালাই। হঠাৎ সিগারেট পায়ের নিচে পিষে দিয়েই উঠে দাঁড়ালাম।
সামনে ঈশা দাঁড়িয়ে আছে। ঈশা আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। ঈশা আমার সামনে দাঁড়িয়ে বলল, আরে তুমি এখানে কি করছো? এমনি ঘুরতে এসেছি। তাহলে দোকানে বসে সিগারেট টানছিলে কেন? এমনি বসলাম। তুমি এখানে কেন? আমাদের কলেজের সামনের দোকান, তো আমি আসবো না? সেটা তো বুঝলাম, কিন্তু দোকানে কেন এসেছো? চুইংগাম কিনতে এসেছি। ও আচ্ছা। ঈশা চুইংগাম কিনে দোকান থেকে বেরিয়ে আসলো। আমি পিছন থেকে ডাক দিয়ে ক্যাডবেরি হাতে দিলাম। ঈশা চোখ বড় বড় করে বলল, ক্যাডবেরি আফরিনের জন্য নয় তো? আফরিন? আফরিন কে? লুকোনোর কিছু নেই, আমি সব জানি। আফরিন কিন্তু আমার সাথেই পড়ে। জেনে ভালো করেছিস, এখন যা। ঈশা ক্যাডবেরি আর চুইংগাম নিয়ে কলেজের ভেতরে চলে গেল। ঈশা তাহলে আফরিনের ব্যাপার জানে। 2 মাস হলো আমাদের রিলেশন শুরু হয়েছে। আজ এলাম দেখা করতে। কলেজ থেকে বের হলেই দেখা করতে পারবো। এছাড়া তো আফরিনের তেমন সময় হয় না। কলেজ ছুটি হতে আর অল্প সময় বাকি, তাই দোকানে দাঁড়িয়ে আছি। কলেজ ছুটি হওয়ার পরে গেটের কাছে দাঁড়িয়ে আছি। এখনো আফরিন বের হয়নি। ঈশাকে বের হতে দেখেই একটু সরে দাঁড়ালাম, কিন্তু তার আগেই আমাকে দেখে ফেলেছে ঈশা। আমাকে ডাক দিয়ে বলল, এখনো আফরিনের জন্যই অপেক্ষা করছো? হুম। ও তো কলেজে আসেনি। আসেনি? আমাকে তো বললো কলেজে এসেছে। এসেছিল, কিন্তু 2 ক্লাস করেই ওর বয়ফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়েছে। বয়ফ্রেন্ড? অবাক হওয়ার কিছু নেই, তুমি ছাড়াও তার বয়ফ্রেন্ড আছে। ঈশার কথায় আমি রেগে গেলাম। রেগে বললাম, কি আবল তাবল বলছিস? ঠিক বলছি, একটা রিক্সা ডাকো, যেতে যেতে সব বলছি। আচ্ছা তুই এখানে দাঁড়া। একটা রিক্সা ডাক দিলাম। আফরিন না থাকলে এখানে দাঁড়িয়ে থাকার কিছু নেই, তার চেয়ে বাসায় যাওয়াই ভালো। ঈশা রিক্সায় উঠে বলল। উঠে বসো। আমি রিক্সায় না উঠে দাঁড়িয়ে আছি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, ওঠো। আফরিন দেখবে না, দেখলেও সমস্যা নেই। ঈশার কথা শুনে রিক্সায় উঠে বসলাম। রিক্সা চলতে শুরু করতেই ঈশা বলল, আফরিনকে অনেক ভালোবাসো, তাই না? তা তো ভালোবাসি। তোমাদের রিলেশন কতদিন? 2 মাস হলো। একটা মেয়ের সম্পর্কে সবকিছু না জেনে এভাবে রিলেশনে জড়ানো উচিত? তার বয়ফ্রেন্ড আছে, জানো না? তার আর কোনো বয়ফ্রেন্ড নেই। আচ্ছা, তুমি এখন তাকে ফোন দিয়ে দেখো, ফোন ধরে নাকি দেখো। ঈশার কথা শুনে আফরিনের নাম্বারে ফোন দিতে থাকলাম, কিন্তু ফোন ধরছে না। আফরিনে ফোন না ধরায় রাগ হচ্ছে। তারপর আবার ঈশা আফরিনের সম্পর্কে গুণের কীর্তন গিয়ে চলছে। মেজাজটা বেশি খারাপ হচ্ছে। রিক্সা বাসার সামনে এসে থামতেই নেমে ভাড়া দিয়ে দিলাম। ঈশা আমার সাথে হাঁটতে হাঁটতে বলল, মেজাজ খারাপ না করে বাসায় গিয়ে রেস্ট নাও, পরে ফোন ধরবে হয়তো। আমি আর কথা না বাড়িয়ে সোজা রুমে চলে এলাম। বিকেলে ঘুম থেকে উঠে আবার আফরিনকে ফোন দিতে ফোন হাতে নিলাম। দুপুরে রুমে এসে কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি। আফরিনের কাছে ফোন দিলাম। আফরিন ফোন রিসিভ করে কিছু বলার আগেই আমি বললাম, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। তাহলে দুপুরে ফোন রিসিভ করোনি কেন? ও, তখন তো আমি কলেজে ছিলাম। কলেজ ছুটি হওয়ার পরে কলেজের সামনে দাঁড়িয়েছিলাম, তখন ফোন দিয়েছিলাম। ও, তখন তো আমি কলেজ থেকে বেরিয়ে কোচিং এ গিয়েছিলাম। কখন বের হলে? আমি তো গেটেই ছিলাম। আমি ছুটির 1 ক্লাস থাকতেই বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা পরে কথা বলবো। ফোন কেটে দিয়ে আমার সব এলোমেলো লাগছে। আফরিনের কথার ধরন অন্যরকম, একবার এক এক রকম লাগছে। আফরিনের ব্যাপারটা ভেবে আমার কেমন কেমন যেন লাগছে। তবে কি ঈশার কথাই সত্যি? আমি আর ভাবতে পারছি না। বিকেলে রুমে শুয়েছিলাম। ঈশার ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। সে নাকি কি দেখাবে, আমাকে পার্কে আসতে বলেছে। পার্কে পৌঁছেই ঈশাকে ফোন দিলাম। ঈশা ফোন ধরে বলল, তুমি বাদিকে ঘুরে আমার এদিকে আসো। আচ্ছা। ঈশার কাছে আসতেই সে বলল, ওই দেখো। কি দেখবো? ওদিকে তাকাও। ঈশার দেখানো জায়গায় তাকিয়ে আমি যেন ধাক্কা খেলাম। আফরিন একটা ছেলের কাঁধে মাথা রেখে বসে আছে, কিন্তু আফরিন এখানে এই ছেলের সাথে কেন? ঝটপট ফোন বের করে আফরিনকে ফোন দিলাম, কিন্তু আফরিন রিসিভ করছে না। কয়েকবার চেষ্টা করেও যখন রিসিভ করলো না, তখন ঈশা বলল, দাঁড়াও, আমি ফোন দিচ্ছি, তোমার ফোন রিসিভ করবে না। আচ্ছা তুই ফোন দে। ঈশা ফোন দিতেই ফোন রিসিভ করলো। ঈশা কথা বলার আগেই ওর হাত থেকে ফোন নিয়ে বললাম, আফরিন তুমি কোথায়? বাসায়। তাহলে ফোন রিসিভ করছিলে না কেন?
একটু কাজে ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, ফোন কেটে ঈশার ফোন ওকে দিয়ে বললাম আমার সাথে আয়, কোথায় যাবে? আফরিনের কাছে যাব। ঈশা চুপচাপ আমার সাথে আফরিনের সামনে এসে দাঁড়ালো। আফরিন আমার দিকে একবার দেখে আবার চোখ নামিয়ে নিল। আমি ডাক দিয়ে বললাম, তুমি কি বাসায়? তাহলে এখানে এলে কিভাবে? এই ছেলে কে? না মানে, কোনো মানে বোঝাতে হবে না, আমি চলে যাচ্ছি। আমি আর কিছু না বলেই চলে আসলাম। ঈশা মনে হয় ওখানেই দাঁড়িয়ে আছে, অথবা বাসায় চলে গিয়েছে। আমি রাস্তা দিয়ে হাঁটছি, নিজেকে বড় নিঃস্ব মনে হচ্ছে। যাকে এত ভালোবাসলাম সে আমার সাথে এমন করলো। ঈদে নিজের জন্য কিছু না কিনে তার জন্য শপিং করে দিয়েছি। আমার চাওয়ার চেয়ে তার চাওয়ার মূল্য দিয়েছি বেশি। আর সে, ভাবতে ভাবতে কখন রাস্তার মাঝখানে চলে এসেছি বুঝতেই পারিনি। চোখ খুলে বুঝতে পারলাম আমি হাসপাতালে শুয়ে আছি। রাস্তার মাঝখানে গাড়ি ধাক্কা লেগেছিল। মাথায় ভালোই আঘাত মনে হচ্ছে। পাশে তাকিয়ে দেখলাম মা বসে আছে। মা আমার দিকে তাকিয়ে বলল, কি রে বাপ, এখন কেমন লাগছে? ভালো আছি এখন, তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি তো। তোর ওষুধ আনতে হবে, তোর পাশে তো একজন থাকতে হবে। আচ্ছা ঈশা, তোর পাশে থাক। ঈশা এলো কোথা থেকে? তোর অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার সাথে এসেছে, আমি ডেকে দিচ্ছি। মা ঈশাকে ডাক দিয়ে আমার পাশে বসতে বলল। আমি ওষুধ আনতে চলে গেলাম। ঈশা আমার পাশে এসে বসে বলল, রাস্তায় ঠিক মতো চলতে পারো না? এভাবে কেউ রাস্তায় হাঁটে? যদি বড় কিছু হয়ে যেত? কিছু হলেই বাকি। আফরিনকে এত ভালোবাসলাম, আর সে, ওর কথা ভাবতে ভাবতেই রাস্তার মাঝে চলে গিয়েছিলাম। শুধু ওর কথাই ভাবলে, নিজের কথা ভাবলে না? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, নিজেকে ভেবে আর কি হবে? কিছু হলেই কি, আর না হলেই কি? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? ঈশার কথা শুনে যেন থমকে গেলাম। ঈশার চোখ থেকে পানি ঝরছে। তবে কি ঈশা আমাকে ভালোবাসে? বুঝে ওঠার আগেই ঈশা আমার বুকে মাথা রেখে আরো কান্না শুরু করে দিল। আমি বললাম, পাগলি, কেঁদে বুক ভাসাবি নাকি? 2 দিন গোসল করিনি, গায়ে ঘামের গন্ধ কিন্তু। আমার কাছে এই ঘামের গন্ধ পারফিউমের চেয়েও বেশি ভালো। মা এসে যাবে কিন্তু। আসুক, ভয় পাই না। এত সাহস? হুম, চল আজ কলেজ শেষ করে সবাই মিলে ফুচকা খাবো। সত্যি বলছিস? হুম, ফুচকা তুই খাওয়াবি, ওকে? ওই, তুই না বললে তুই খাওয়াবি? এখন আমাকে এভাবে ভাসিয়ে দিচ্ছিস কেন? কিপটে একটা, কোন দিন তো নিজে থেকে খাওয়াবি না। ফাঁসাবো না মানে? বিপাশা রাত্রি প্রাপ্তি সবাই মিলে বলে উঠল, আজ নীলিমা ফুচকা খাওয়াবে। ওকে, আমিই খাওয়াবো। তোরা সবাই প্ল্যান করে আমায় ভাসিয়ে দিলি, ভালো হবে না কিন্তু। আমিও তোদের দেখে নিব। বলতে বলতে সবাই চললাম ফুচকার দোকানে। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি তৌফিকা, এবার একাদশ 3য় বর্ষে পড়ি। খুব চঞ্চল স্বভাবের, ভদ্র একটু রাগী মেয়ে। নীলিমা, বিপাশা, রাত্রি, খুশি, পাখি আমরা একই সাথে পড়ি। নীলিমা আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই একজন আরেকজনের জানের জান। ছোটবেলা থেকেই একসাথে দুজন বড় হয়েছি। যতই ঝগড়া করি তারপরও দুজন কখনোই দুজনকে ছাড়া থাকতে পারি না। অনেক কথা বললাম আপনাদের সাথে। ফুচকার দোকান পেয়ে গেছি, আগে ফুচকা খেয়ে নেই, পরে কথা হবে। মামা, বেশি ঝাল দিয়ে ফুচকা দেন। আমারটা ঝাল কম দিবেন। কেন রে? মা বলছে ঝাল বেশি খেলে গ্যাস্ট্রিক হয়। তাই নাকি? আজকের ফুচকাটা খুব টেস্টি হয়েছে। দারুণ। খাওয়া শেষ, চললাম বাড়ির পথে। বিপাশা, রাত্রি, প্রান্তিকে বিদায় দিয়ে আমি আর নীলিমা একসাথে। ওদের 3 জনের বাড়ি একসাথে, আর আমার এবং নীলিমার বাড়ি পাশাপাশি। রাস্তায় যেতে দেখা হলো সেই হতচ্ছাড়ার সাথে। শালা আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। ক্লাস 9 থেকে আমার পিছু নিয়েছে। এক বেহাইয়া, ওর মতো বেহাইয়া আমার লাইফে কাউকে দেখিনি। ওই তো আমার সাথে একই ক্লাসে পড়ে, ওর নাম ফারাবি। আমাকে দেখে বলে উঠল, হাই রাজরানী, কেমন আছিস? ওই কে তোর রাজরানী? কোথায় গিয়েছিলি? কেন তোকে বলতে হবে? বলবি। কোথায় যাবি, কি করবি, সবকিছু আমার কাছে বলবি। কেন রে, তোর কাছে আমার বলতে বইই গেছে। তুই আমার সাথে প্রেম না করবি তো কি হয়েছে? মহল্লার যত টিনা, মিনা, রিনা আছে তারা সবাই আমার জন্য পাগল।
হি হি হি। তোর টিনা মিনা রিনা আছে তো আমার পিছনে এত ঘুরঘুর করিস কেন? হুম? তোর বান্ধবীও আমার জন্য পাগল, বুঝলি? ওই যে কি জানি নাম, ওহ মনে পড়েছে, পাখি। যত সব। পথ ছাড়বি? আমার যেতে দে তো। তোকে কে আটকে রাখছে? যা এখান থেকে। বান্দর কোথাকার। চল নীলিমা। চল। আচ্ছা তৌফিকা, ফারাবি মনে হয় সত্যিই তোকে ভালোবাসে। চুপ করবি, বাজে ছেলে কোথাকার। ওরে দেখতে ইচ্ছে করে না। তোর পছন্দ হলে তুই প্রেম কর ওই বান্দরটার সাথে। তুই এত রাগ করিস কেন রে? বাসায় এলাম, ভালো লাগছে না, রাগ উঠছে অনেক। শেষমেশ এই বান্দরটার হয়ে ওকালতি করছে নীলিমা। তৌফিকা, ফ্রেশ আয়, নাস্তা করবি? না, নাস্তা করব না। কেন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। ঠিকভাবে না খেলে শরীর খারাপ করবে তো। পরে খাবো। ঠিক আছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। ভাবি, আমি আর রুদ্র লুডো খেলছিলাম। রুদ্র হলো আমার ভাইয়ের একমাত্র ছেলে। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, আমার ফোনে টাকা নেই, এটা আমার আব্বুর ফোন। ও নীলিমা, কি বলবি বল। কাল তাড়াতাড়ি কলেজে আসবি। কেন? ভুলে গেলি কাল নাকি র্যাগ ডে? না, ভুলিনি। ওকে। ওকে, বাই। পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। সবার সাথে আজ দেখা হলো। সবাই আমায় ডাকছে, কথা বলছে, একজন আরেকজনকে রং দিচ্ছি, অনেক মজা করছি। দোস্ত, দেখছো? কি দেখবো? দেখো না। তখন থেকে সেই কি যেন দেখতে বলছিস। তৌফিকাকে দেখো, অন্য মহল্লার পোলার লগে রং মাখামাখি করতাছে। কি? দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমার লগে প্রেম না করুক, আমার লগেও না করুক, কিন্তু অন্য মহল্লার পোলার লগে কেন? চুপ কর, এখন এটা ভিডিও করে ওর ভাইয়ের কাছে পাঠাই। যেমন ভাবনা তেমন কাজ। তৌফিকে সবাইকে রং দিচ্ছে, হঠাৎ কানে নিচে একটা আওয়াজ হলো। ওই, তোর সমস্যাটা কি? তুই আমাদের মহল্লার ছেলেদের সাথে প্রেম না করে অন্য মহল্লার সাথে প্রেম করবি, সেটা আমি কিভাবে হতে দেই বল? কার সাথে প্রেম করব? কেন, আমরা কি নাই? কি? তোর মতো আটার বস্তার সাথে? ছি 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 ছি। আমি নইলে মোটা, ফারাবি তো কত স্মার্ট, ওর লগেও তো করতে পারো। ও স্মার্ট, শয়তানের হাড্ডি। কি বললি? তুই আমার ব্রেকআপ করাইছস, আমিও তোরে একটা প্রেমও করতে দেব না। মানে? তুই রাস্তায় বসে কুত্তার মতো কাঁদবি, তোর একটা প্রেমও আমি টিকতে দেব না। কথাটা মিলিয়ে নিস। ওই কাবিলা ভাই কি বলে গেল? কি আর করতে পারবে, বাদ দাও। 5 দিন পর কলেজে যাচ্ছি, হঠাৎ রাস্তার মাঝখানে এসে। সরি। কেন? দেখ, আমি ভুল করছি। তো আমি কি করব? জানি না কি করবি, আমার উপর থেকে তোর অভিশাপ উঠে নিবি। আমি কাউকে অভিশাপ দেইনি। ভালোভাবে বলছি, তুই তোর অভিশাপ উঠিয়ে নে। কেন? এখন তোরা তো জ্বলছে কেন? যখন আমার ব্রেকআপ করাইছস তখন এসব মনে ছিল না? দেখ, ভালোভাবে বলছি, সরি, আমার ভুল হয়েছে। না, তোকে ক্ষমা করব না। ওই, তুই মহল্লার সব মাইয়ারে কি বলছস? একজন আমার সাথে প্রেম করছে না, বললাম তো সরি। তোকে এত সহজে ছাড়ছি না। সবে তো শুরু হয়েছে, এখনো কত কিছু বাকি আছে। এই রাস্তায় বসে বসে কুত্তার মতো কাঁদবি। দেখ লক্ষ্মী বোন আমার, তুই অনেক ভালো। আমিও প্রেম করব না, তোকেও প্রেম করতে দেব না। কলেজে গেলাম, ক্লাস করে কলেজ থেকে বের হতেই দেখি ফারাবির বন্ধুরা। সরি আপু। কেন? দেখো, আমরা সবাই ফারাবির হয়ে ক্ষমা চাচ্ছি, ফারাবিকে ক্ষমা করে দাও। পারবো না, শয়তানটা নিজে ক্ষমা না পেয়ে এখন আবার চেলাদের পাঠিয়েছে। এই নীলিমা, চল আমরা চলে যাই। এই তোমরা পথ ছাড়ো, চল তৌফিকা। বাসায় এলাম, হঠাৎ ফোন বেজে উঠলো। স্ক্রিনে দেখি ফারাবির নাম ভাসছে। এই শালা কি আর আমায় একটু শান্তিতে থাকতে দেবে না নাকি? ফোনের সুইচ অফ করে রাখলাম। যাক, একটু শান্তিতে থাকতে পারবো। যাই, একটু ফ্রেশ হয়ে আসি। তৌফিকা, এদিকে আসো। হ্যাঁ মা, বলেন। তোমার একটা পার্সেল আসছে।
আমার পার্সেল কে পাঠিয়েছে? পাড়াবে দিয়ে গেল, খুব ভালো ছেলে। ভালো না ছাই, বদমাশ একটা। পার্সেল খুলে দেখি লেখা আছে, তুই ফোন রিসিভ করলি না কেন? ভালোভাবে বলছি, তোর অভিশাপ তুলে নে, নইলে তোর কপালে শনি আছে। পরের দিন কলেজে যেতে হঠাৎ, তৌফিকা, আমায় ফারাবি কিডন্যাপ করেছে, তুই ওর কাছে সরি না বললে আমায় ছাড়বে না, প্লিজ আমায় বাঁচা। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। কিরে, তোর সমস্যা কি? তুই মহল্লার সকল মেয়েদের কাছে গিয়ে বলবি আমি ভালো ছেলে, আর যেন ওরা আমার সাথে প্রেম করে, তাহলে আমি নীলিমাকে ছাড়বো। তোর শত্রুতা আমার সাথে, এখানে নীলিমাকে কেন জড়াচ্ছিস? তৌফিকা, তুই ওর কাছে সরি বল। ওর কাছে কখনোই না। তাহলে আমিও নীলিমাকে ছাড়বো না। তৌফিকা, কেমন বান্ধবী তুই? আমার জন্য তুই ওর কাছে সরি বলবি না? আগে নীলিমাকে ছেড়ে দে, তারপর আমি তোর সবকিছু ঠিক করে দেব। না, আগে আমাকে সরি বলবি, তারপর ছাড়বো। ওকে সরি, এবার ছেড়ে দে। ওকে, ছাড়লাম। ছাড়ার পরেই ফারাবির গালে ঠাস করে একটা থাপ্পড় দিলাম, তারপর সেখান থেকে চলে এলাম। কি হলো এটা? তোর এটাই প্রাপ্য ছিল। তুই কিন্তু কথা দিয়েছিস সব ঠিক করে দিবি। বাসায় ফিরলাম, আর কলেজে যাওয়া হলো না। নীলিমাকে ওর বাসায় দিয়ে আমি আমার বাসায় আসলাম। বিকেলে আমি আর নীলিমা ফুচকা খাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে একটা জোরে ধাক্কা খেয়ে আমার ফুচকার প্লেট পড়ে গেল 6 হাত দূরে। পাশে তাকাতেই দেখি ওই শয়তানটা। ওই কুত্তা, তুই আমার ফুচকা ফালাই দিলি কেন? ফুচকা ফেলাইছি, ভালো করেছি, আরো ফেলামু, পারলে যা খুশি কর। তুই আমার ফুচকা দে। আচ্ছা বইন, তোরে আমি আরো 50 প্লেট ফুচকা কিনা খাওয়ামু, কিন্তু প্লিজ তোর ওই বান্দর বান্ধবীদের ম্যানেজ কর, আর আমি সহ্য করতে পারছি না। আগে ফুচকা দিবি, তারপর কথা। মাম্মা, একে 2 প্লেট ফুচকা দাও। কি রে, এই নে একটা খা। রাগাবে না কিন্তু, বলে দিলাম। তুই রাখলে তোকে অনেক কিউট দেখায়। ও মা, তাই নাকি? তাহলে আমার মতো স্মার্ট ছেলের সাথে প্রেম কর, আমি এক পায়ে রাজি আছি। কিরে, তুই না আমায় মাত্র বোন বললি, এখন আবার প্রেম? যাক, আমি আবার রাগ করছি। এবার খাইয়ে দিবি, না হয় আমার সব বান্ধবীদের বলবো তোরা মাইক নিয়ে মহল্লার সবাইকে জানিয়ে দে ফারাবি কিডন্যাপার। তুই যদি আমার ক্রাশ না হইতি, তাহলে তোর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিতাম। নে, হা কর। বাহ, তুই তো খুব ভালো, খাইয়ে দিতে পারিস। তোর সাথে তো প্রেম করাই যায়। দেখছস আমি কত ভালো, সব দিকে স্মার্ট। হুম, দেখলামই তো। নীলিমাকে চুরি করলি? ও না, কি যেন বলে, ও কিডন্যাপ। খাইছস? পেট ভরছে নাকি? আরো খাবি? প্লিজ, তোর সামনে কান ধরছি, প্লিজ তোর বান্ধবীদের ম্যানেজ কর, প্লিজ। ওকে, তুই বাসায় যা, দেখি কি করা যায়। নীলিমা আর আমি বাসায় আসছি। আগামীকাল থেকে আমাদের পরীক্ষা। মাথা একদম হ্যাং হয়ে গেছে। সারা বছর এত পড়ি, কিন্তু পরীক্ষার সময় কিচ্ছু পারি না, সব ভুলে যাই। আজ পরীক্ষা শেষ হলো, আমি নীলিমা আর বিপাশা বাসায় আসছি। হঠাৎ নীলিমা বলে উঠল, ও তৌফিকা, সামনে দেখ, ফারাবি আজ তোকে কিচ্ছু না বলে সমানে হেঁটে যাচ্ছে। আরে ওই ছাগলের মনে হয় পরীক্ষা অনেক খারাপ হয়েছে, তাই মন খারাপ হয়তো। আরে পরীক্ষা খারাপ হবে না, সারাক্ষণ মেয়েদের কথা ভাবলে তো এমনই হবে। সবসময় শুধু সবাইকে জ্বালায়, পড়ার সময় কি পায় বল? আরে ওই ছাগলের কথা বাদ দে তো। তাই বাসায় চলে এসেছি নীলিমার বাসায় আগে, তাই বিদায় দিলাম। আমি সত্যি আজ অবাক হলাম যে ছেলেটা সারাক্ষণ আমাকে বিরক্ত করে, আর আজ কিছুই বললো না আমাকে দেখেও, না দেখার ভান করে চলে গেল। ওর বিরক্তগুলো অনেক মিস করছিলাম আজ। রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, পাশ করেছি। সব বান্ধবীরা পাশ করেছে। কলেজ থেকে কোন ছেলে নাকি জিপিএ 5 পেয়েছে। পাশ করার আনন্দে আজ সব বান্ধবীরা একত্র হয়ে ফুচকার দোকানে আড্ডা দিচ্ছিলাম। মনে পড়েছে ফারাবি আমাকে নিজের হাতে ফুচকা খাইয়েছিল, কিন্তু সত্যি ছেলেটাকে অনেক মিস করছি। পরীক্ষার পর থেকে আর ছেলেটাকে দেখিনি, জানি না কি হয়েছে। বান্ধবীদের কাছে কিছু জানতে চাইলেই আবার বলবে ট্রিট দে, ডাল মে কুছ কালা হ্যায়। তাই আর কিছু না বলে আড্ডা শেষ করে বাসায় আসলাম। শুরু হলো ভর্তি যুদ্ধ। সব বান্ধবীরা আমাকে ছেড়ে আলাদা আলাদা কোচিংয়ে ভর্তি হয়েছে। ভাবতেই খারাপ লাগছে, ক্লাসে আমি প্রথম ছিলাম
আর আমার বান্ধবী বিপাশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, নীলিমা জগন্নাথে। আর আমি কি করব, কপাল খারাপ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। বেশ কিছুদিন হয়ে গেল বান্ধবীদের সাথে দেখা হয় না, আর আগের মতো আড্ডাও দিতে পারি না। আবার ওই ফারাবিকেও খুব মিস করি। কি যে হলো ওর কিছুই জানি না। আজ সব বান্ধবীদের সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হলাম। সবাই মিলে অনেক আড্ডা দিলাম, কিন্তু কেমন জানি ভালো লাগছে না। তাই ওদের দেখে বাসায় আসছিলাম, হঠাৎ খুশির সাথে দেখা হলো। সেই ছোট থেকে ক্লাস 8 পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। তারপর ওর বাবার চাকরির ট্রান্সফার হয়, তাই আমাদের ছেড়ে চলে যায়। কি রে, কেমন আছিস? ভালো, তুই? পড়াশোনা কেমন চলছে? মোটামুটি। তোর? আমার অনেক ভালো। কিরে, এত ভালো কিভাবে? আমার বাসার পাশে এক ক্লাসমেট আছে, ওই আমায় অনেক হেল্প করে। হো, ভালোই তো। আমাকে কেউ হেল্পই করে না রে। খুশি ফোন বের করে ফারাবির পিক দেখিয়ে বলছে, এই ছেলের নাম ফারাবি, অনেক ভালো, ভার্সিটির সবাইকেই অনেক সাহায্য করে, অনেক ব্রিলিয়েন্ট। কি? কি রে, কি হলো? শখ খেলি নাকি? শখ খাবো না আবার? ফারাবি আর আমি সারাদিন শয়তানের মতো ঝগড়া করতেই থাকতাম। তুই ছেলেটাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি, কিন্তু তুই বলছিস ফারাবি তো পড়াশোনায় একটু ভালো না। আমি বিশ্বাস করতে পারছি না। কেন? প্রিটেস্ট পরীক্ষায় ফারাবি কি করেছিল জানিস? কি? পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে একটা সূরা লিখেছে। তারপর পরের পেজে প্রিন্সিপাল ম্যাডামের একটা ছবি আঁকছিল। তারপর আবার কত ছন্দ মিলিয়েছিল। পরে ওর গার্জিয়ানকে ম্যাম কলেজে নিয়ে আসতে বলেছিল, আর কত অপমান করেছিল। তবুও যদি একটু চেঞ্জ হয়, কিন্তু ওর মাঝে আমি কোনো চেঞ্জই দেখিনি। সারাক্ষণ আমার পেছনে ঘুরঘুর করত। শুধু আমার না, মহল্লার সব মেয়ে নাকি ওর ক্রাশ। তাহলে তুই বল, কিভাবে বিশ্বাস করি ফারাবি এখন এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হলো, আর কত ভদ্র ছেলে হলো। ওমা, তাই নাকি? কিন্তু ফারাবির মাঝে তো এমন কিছু আমরা লক্ষ্য করিনি। সবার সাথে ভালো ব্যবহার করে, আর ভার্সিটির সব মেয়েরা ওর উপর ক্রাশ। কিন্তু ফারাবি কাউকে পাত্তা দেয় না, কিন্তু সব সময় বলে আমি একজনকে অনেক ভালোবাসি। ও তাই নাকি? তো কাকে ভালোবাসে? ভার্সিটির কেউই জানে না রে, নাম বলে না। হয়তো কলেজের কাউকে ভালোবাসে। ও ভালো। আচ্ছা ভালো থাক, সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যেতে হবে। আচ্ছা, তোর নাম্বারটা দে তো। ওকে নে। ওকে, রাতে দেব। এখন চলি রে, ভালো থাকিস। বহুদিন পর বান্ধবীর সাথে দেখা হলো। মেয়েটা ঠিক আগের মতোই আছে, একটুও পাল্টায়নি। বাসায় এসে ডিনার করে বিছানায় আসলাম। সত্যি একটু ঘুম আসছে না, সারাক্ষণ ফারাবির কথা মনে পড়ছে। ছেলেটা কাকে ভালোবাসে, কিভাবে এত ভালো ছাত্র হলো। আমি ছেলেটাকে সবসময় মিস করি। হয়তো ছেলেটি নতুন বন্ধুদের পেয়ে আমাকেই ভুলে গেছে। হঠাৎ একটা কল আসলো। কি রে দোস্ত, কেমন আছিস? আমি ভালোই, তোর কি অবস্থা? ভালো। আগামীকাল বিকেল 5টায় একটু দেখা করতে পারবি? কোথায় দেখা করতে হবে? আমি অ্যাড্রেস মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে, আসতেই হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, বাই, শুভরাত্রি, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। সকাল হলো, কিছুই বুঝতে পারছি না। নীলিমা হঠাৎ কেন দেখা করতে বলল? আজই তো সবাই একসাথে আড্ডা দিলাম, কিছু ভালো লাগছে না, খুব মিস করছি আগে সেই ফেলে আসার দিনগুলোকে। ফারাবিকে অনেক মিস করছি। হয়তো ছেলেটা অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কিছুই ভালো লাগছে না। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে যায় ছেলেটার সাথে দেখা করতে। দুপুরে নীলিমার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঢাকা শহর তো জ্যামের জন্য বিখ্যাত। ঠিকানা অনুযায়ী সময় মেনটেন করেই চলে আসলাম। সবাই একসাথে দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ নীলিমা আর খুশি আমার চোখ বেঁধে দিল, আর কোথায় জানি নিয়ে যাচ্ছিল। কি রে, কি হলো? কি করছিস এসব? আরে চুপ কর তো, কথা বলবি না। কি রে, আমাকে মেরে ফেলবি না কি রে? তোকে মেরেই ফেলবো। সারা জীবন আমাদেরকে কত জ্বালিয়েছিস, তোকে আজ একা পেয়েছি, দেখ কি করে। ওই ভয় লাগছে কিন্তু, প্লিজ বল না, আর কত দূর? কথা বলতে নিষেধ করছি না? চলে এসেছি।
চোখ খুলতেই চোখের সামনে তাকিয়ে দেখি ফারাবি হাতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে। হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ তাওফিকা, হ্যাপি বার্থডে টু ইউ। কথাটা শেষ হতেই কি না হতেই সবাই পালিয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ ফারাবি একটা গোলাপ ফুল আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। ওই ইঁদুর, কুত্তা, বাদর, বিড়াল, তুই এতদিন কোথায় ছিলি? জানিস তোকে কত মিস করেছি। আই লাভ ইউ টু। আমাকে কেন মিস করবি? তোকে না মিস করলে কাকে মিস করব? কেন রে? তুই জানিস না? না, তুই বল। আরে তোকে যে কত ভালোবাসি এটাও তুই জানিস না? জানি, তাই তো এত কষ্ট করে তোর সব বান্ধবীদের সাথে কন্ট্যাক্ট করে তোর জন্মদিনে সারপ্রাইজ দিলাম। কি রে, তুই নাকি একটা মেয়েকে ভালোবাসিস? খুশি আমাকে সব বলেছে। সেটা তো আর কেউই না, তুই তো। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না তো? কোথায় যাব? কোথাও যাব না। সব বন্ধুরা এসে চিৎকার করে বলতে লাগলো, কিরে, আমাদের কি কেক খাওয়াবি না, নাকি ফারাবিকে পেয়ে আমাদের কথা ভুলেই গেছিস? আমাদের এতদিনের কষ্ট আজ সফল হয়েছে। এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আমাদের ট্রিট কখন দিবি? বিয়ের পর দেব, যা ভাগ। কি? আজ তোরা দুজন আমাদের ট্রিট দিবি? বেশ। সবাই বলে উঠলো, আমাদের ট্রিট দিতে হবে। কি আর করার, আসলেই বন্ধু হলো জীবনের একটা মহামূল্যবান সম্পদ, যাদের সাথে হাসি খুশি সুখ দুঃখ ভাগ করা যায়। আই লাভ মাই অল ফ্রেন্ড।